ফিরে এলাম ইলেকট্রিক ফিল্ড এবং ইলেকট্রিক পোটেনশিয়ালের শেষ আলোচনায়। ইলেকট্রিক ফিল্ড আর ইলেকট্রিক পোটেনশিয়াল, তড়িৎ ক্ষেত্র, তড়িৎ বিভব। তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রে যে রাশিটা পরিমাপ করা হয় তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, যাকে আমরা ই দিয়ে লিখি। তড়িৎ বিভবের ক্ষেত্রে এটাকে ভি দিয়ে লিখি। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এটা একটি ভেক্টর রাশি, আর তড়িৎ বিভব এটা স্কেলার রাশি। একটা বিন্দু আধান কিউ এর জন্য আর দূরত্বে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের ভ্যালু হয় ই সমান কিউ বাই আর স্কোয়ার। এটা যেহেতু ভেক্টর, এর একটা দিক দিতে হয় কিউ বাই আর স্কোয়ার আর ক্যাপ। তো যদি এসআই এককে লিখতে হয়, সিজিএস এককে যদি অন্য কোনো বায়ু ছাড়া অন্য কোনো মাধ্যম থাকে তাহলে এখানে কে গুণ করতে হয়, আর এসআই এককে 4πε0 কে আর স্কোয়ার আর ক্যাপ। তড়িৎ বিভব কিউ থাকলে আর দূরত্বে, কিউ বিন্দু আধানের জন্য আর দূরত্বে ভি ইকুয়াল টু কিউ বাই আর। এটা যদি সিজি অন্য কোনো মাধ্যম থাকে বায়ু মাধ্যম ছাড়া, তার পরাবৈদ্যুতিক ধ্রুবক কে হলে কিউ বাই কে আর। আর যদি এসআই পদ্ধতিতে হয় তাহলে হবে কিউ বাই 4πε0 কে ইন্টু আর। এদের মধ্যে সম্পর্ক বের করা হয় কিভাবে? তুমি এটাকে যদি ডি ডেল ভি ডেল আর করে দাও মাইনাস চিহ্ন দিয়ে, তাহলে কিউ বাই 4πε0টা কনস্ট্যান্ট, 1 বাই আর এর ডিফারেন্সিয়েশন, আর স্কোয়ার একটা মাইনাস থাকে, মাইনাসে মাইনাসে প্লাস। দেখো এটার সঙ্গে তোমার মিলে যাচ্ছে। এবার এর সঙ্গে যদি আর ক্যাপ ভেক্টর লাগিয়ে দাও তাহলেই তুমি পেয়ে যাবে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। অর্থাৎ তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আর তড়িৎ ক্ষেত্র ভেক্টরের মধ্যে, তড়িৎ বিভবের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্ক হলো ই সমান মাইনাস গ্রেডিয়েন্ট অফ ভি। গ্রেডিয়েন্ট মানে কি? গ্রেডিয়েন্ট হলো একটা ভেক্টর অপারেশন, যে অপারেশনটা একটা স্কেলার ফাংশনের উপর অপারেট করে একটা ভেক্টর দেয়। গ্রেডিয়েন্ট ইকুয়ালস টু আই ক্যাপ ডেল ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল ডেল জেড। ইলেকট্রিক ফিল্ড বলতে আমরা কি বুঝি? কোনো তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে যদি একক আধানকে রাখা হয় তার উপর প্রযুক্ত বলকে বলা হয় তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। অর্থাৎ এর সঙ্গে আমরা যদি কিউ গুণ করি তাহলে আমরা বল পাই। একক আধানের উপর প্রযুক্ত, একক ধনাত্মক আধানের উপর প্রযুক্ত বলকে বলা হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সমান এফ বাই কিউ। সেখান থেকে আমরা পাই কিউ ইন্টু ই সমান এফ। বিভব থেকে কি পাই? বিভবের সঙ্গে যদি আমরা কিউ গুণ করি, কিউ ইন্টু ভি সমান হয় শক্তি বা কৃতকার্য। কারণ বিভবের সংজ্ঞায় দেওয়া আছে অসীম থেকে কোনো একক বিন্দু আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে কৃতকার্য তাকে বলা হয় বিভব। তাহলে ডব্লিউ বাই কিউ সমান বিভব। অর্থাৎ কিউটাকে যদি এখানে গুণ করি কিউ ইন্টু ভি সমান কৃতকার্য। গ্র্যাভিটিতে আমরা পেয়েছি সেখানে কিউ এর জায়গায় এম গুণ করতে হয়েছে, আর এখানে আধান গুণ করতে হলো। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আর মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য সব দিক থেকেই প্রায় সমান। সেখানে ভরের ব্যাপার আছে আর এখানে আধানের ব্যাপার রয়েছে।
এখন আমরা এদের ইউনিট কি বলেছি দেখো, ই সমান এ বাই কিউ। এখান থেকে আমরা এর যে ইউনিট পেয়েছি এসআই পদ্ধতিতে, এর একক নিউটন আর এর একক কুলম্ব, নিউটন পার কুলম্ব। সিজিএস পদ্ধতিতে ফোর্সের একক ডাইন আর চার্জের একক ইএসি, ডাইন পার ইএসি। এছাড়াও এর একক কি বলেছি, যে এখানে বিভব আমরা একটু আগে দেখিয়েছিলাম যে মাইনাস ডেল ভি ডেল এক্স ইকুয়াল টু ইএক্স। এটা যদি হয় তাহলে ভিকে এক্স দিয়ে ভাগ করা হচ্ছে, পোটেনশিয়ালের একক বাই দূরত্বের একক সমান হয় তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের একক। পোটেনশিয়ালের একককে লেখা হয় ভোল্ট দিয়ে, আর দূরত্বের একক মিটার, তাহলে ভোল্ট পার মিটার এককও ব্যবহার করা হয়। এই নিউটন পার কুলম্ব এবং ভোল্ট পার মিটার এই দুটো রাশি, এই দুটো একক এক। এখানে এর যে এককগুলো আমরা পেয়েছি, কিভাবে পেয়েছি, ভোল্ট ভি সমান অর্থাৎ বিভব সমান কৃতকার্য বাই আধান, কৃতকার্যের একক জুল আর আধানের একক কুলম্ব, তাহলে হবে জুল পার কুলম্ব। বিভবের একক জুল পার কুলম্ব, এটাকেই আমরা বলে থাকি ভোল্ট, এটাকেই আমরা বলে থাকি ভোল্ট। এবারে যখন আমরা এটাকে আর্ক বলবো কৃতকার্যটাকে সিজিএস পদ্ধতিতে, তখন কিউটাকে আমরা ইএসইউ বলব। কৃতকার্যের একক আর, আধানের একক ইএসইউ, সেটাকে আমরা দেখিয়েছি কি না স্ট্যাট ভোল্ট হিসাবে। 1 ভোল্ট আর 1 স্ট্যাট ভোল্টের মধ্যে সম্পর্ক কি, 1 স্ট্যাট ভোল্ট সমান 300 ভোল্ট, 1 স্ট্যাট ভোল্ট সমান 300 ভোল্ট। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আর তড়িৎ বিভবের মধ্যে কিন্তু সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কটা থেকে আমরা একে অপরের পরিবর্তন করতে পারি। এরপরে আমরা যেটা আলোচনা করছি যে এই যে বল আর এখানে যে শক্তি, এই যে শক্তিটা তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রে, এই শক্তিটা হলো তড়িৎ স্থিতিশক্তি। তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আধান থাকলে তার যে শক্তি, স্থির অবস্থায় আধানটা যদি থাকে তার একমাত্র তড়িৎ শক্তি থাকবে, তড়িৎ স্থিতিশক্তি থাকবে, আর গতিশীল অবস্থায় থাকলে তার তড়িৎ স্থিতিশক্তির সঙ্গে সঙ্গে গতিশক্তিও থাকবে। সেই তড়িৎ স্থিতিশক্তির হিসেব আমরা কি বলেছি, তড়িৎ স্থিতিশক্তি সমান ইউ দিয়ে যদি লিখি, ইউ সমান কিউ ইন্টু ভি। দুটো আধান যদি থাকে, বিন্দু আধান Q1 Q2, তাদের মধ্যে দূরত্ব যদি আর হয়, স্থিতিশক্তির মান হয় Q1 Q2 বাই আর। যদি শূন্য মাধ্যমে থাকে এটা, যদি এই শূন্য মাধ্যমের বদলে কে মাধ্যম, কে পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট মাধ্যম থাকে, তবে এখানে কে আর গুণ হবে, কে গুণ হবে। যদি এটা এসআই পদ্ধতিতে হয়, এর সঙ্গে 4πε0 গুণ হবে। তাহলে একটা মনে রাখলেই সবটা সম্ভব। এখানে যদি সিজিএস পদ্ধতিতে হয় শুধু Q1 Q2 বাই আর লিখব, যদি সিজিএস পদ্ধতি এবং এখানে মাধ্যম অন্য থাকে, শূন্য মাধ্যম ছাড়া অন্য কোনো মাধ্যম, তাহলে নিচে কে গুণ করব। যদি এসআই পদ্ধতিতে হয় তাহলে তার সঙ্গে আরও 1/4πε0 গুণ করব। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আর তড়িৎ বিভব এই দুটো রাশি আমরা তুলনা করেছি। এটা ভেক্টর রাশি, এটা স্কেলার রাশি। এটাকে নির্ণয় করা একটু কঠিন, কারণ ভেক্টরের যোগ বিয়োগ করাটা একটু কঠিন হয়, আর স্কেলারের যোগ বিয়োগ করা খুব সহজ হয়। এই কারণে এটাকে নির্ণয় করা কম্পারেটিভলি সহজ, এটাকে নির্ণয় করা কম্পারেটিভলি একটু কঠিন। এবারে দেখা যাক আমরা কোন কোন ক্ষেত্রে এগুলোকে নির্ণয় করে থাকি। আমরা বিন্দু আধানের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আর তড়িৎ বিভবের মান পেয়েছি। বিন্দু আধানের জন্য আমরা পেয়েছি। আমরা এবার যদি একটা এইরকম গোলক, একটা ধাতব পরিবাহী গোলক,
তাকে যদি আমরা কিউ আধান দিই তাহলে সেই আধানটা এইরকমভাবে ছড়িয়ে যাবে। আবার আমরা বলেছি কি, এই যে কিউ আধানটা এর বাইরে থেকে কোনো একটা বিন্দু থেকে যদি দেখি, পুরো কিউ আধানটা এই জায়গায় আছে বলে মনে করব। কেন না, বাইরে থেকে দেখলে এটা কাছে আছে, এটা দূরে আছে, সব মিলিয়ে এই আধানটা প্রতিসাম্য থেকে আমরা বলতে পারবো যে এইখানে আছে। অর্থাৎ এইখানে যদি একটা বিন্দু থাকে একেবারে কাছে, পরিবাহীর নিকটের বিন্দু, পরিবাহীর উপরে নয় কিন্তু জাস্ট কাছে নিকটের বিন্দু, তখন এই দূরত্বটাকে আমরা আর ধরতে পারবো। আর হলো এই গোলকের ব্যাসার্ধ, একটু বেশি কিন্তু খুব নিকটের বলেছি, এই জন্য এটাকে আর দূরত্ব ধরতে পারি। কিউ আধান যদি থাকে তার থেকে আর দূরত্বে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কত হয়, কি ই ইকালস টু কিউ বাই 4πε0 আর স্কোয়ার। এই জায়গাটায় তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান পেয়ে গেলাম, ই সমান কিউ বাই 4πε0 আর স্কোয়ার। এখন এইটা যে সুপরিবাহী এবং এটা যে গোলক, তার একটা সুবিধা কি না, এখানে আধানটা এই পৃষ্ঠের উপর সমানভাবে বণ্টিত হয়েছে। এই পৃষ্ঠের ক্ষেত্রফল 4πr²। কিউ আধান যদি 4πr² ক্ষেত্রফলের মধ্যে সমানভাবে বণ্টিত থাকে তবে একক ক্ষেত্রফলে আধান হয় কিউ বাই 4πr²। সেইটা সিগমার সঙ্গে সমান হয়, কিউ বাই 4πr² সমান সিগমা। এখানে আমি ইটা কত পেয়েছি, ই সমান কিউ বাই 4πr² ইন্টু 1/ε0 করতে পারি। এবার এইটা দেখতে পাচ্ছ সিগমা, তাহলে সিগমা বাই ε0। অর্থাৎ আধানগ্রস্ত কোনো গোলক, পরিবাহী গোলক, আধানগ্রস্ত সুষমভাবে আহিত আধানগ্রস্ত কোনো পরিবাহী গোলকের নিকটের কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান হয় সিগমা বাই ε0। এবারে এইখানে যদি বায়ু ছাড়া অন্য কোনো মাধ্যম থাকে, বায়ু ছাড়া অন্য কোনো মাধ্যম যার পরাবৈদ্যুতিক ধ্রুবক কে, সেক্ষেত্রে এখানে একটা কে হবে। এইটাকে উপপাদ্য আকারে লিখলে কি হবে না, কোনো পরিবাহীর নিকটের কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান ওই পরিবাহীর আধানের তলমাত্রিক ঘনত্বের, আধানের তলমাত্রিক ঘনত্বের 1/ε গুণ, এই এপসাইলনটা কি ε0 ইন্টু কে, কে এর মান বায়ুর ক্ষেত্রে 1 হবে, অন্য কিছুর ক্ষেত্রে অন্য কিছু হবে। এই যে সম্পর্কটা, এটাকে বলা হয় যে কুলম্বের উপপাদ্য। কুলম্বের উপপাদ্য। দেখো আমরা কুলম্বের সূত্র পেয়েছি। কুলম্বের সূত্র মানে কি, দুটো বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল। আর কুলম্বের উপপাদ্য মানে কি, একটা পরিবাহীর নিকট বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান আমরা পাই যে উপপাদ্য থেকে, সেই উপপাদ্যকে আমরা বলছি কুলম্বের উপপাদ্য। আধানের তলমাত্রিক ঘনত্ব যদি জানা থাকে, একটা পরিবাহীর খুব কাছের বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান জানতে পারা যায়। দেখো আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এবং তড়িৎ বিভবের মধ্যে সম্পর্ক কি লিখি না, -dV/dx সমান E। এইটা ডি লিখলাম কেন না, যদি এখানে বিভবটা একটা কোঅর্ডিনেটের উপর ডিপেন্ড করে, অর্থাৎ এই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা একমাত্রিক হয়। বাস্তবে এটা হয় না, কিন্তু আমাদের এইটা যদি আমরা লিখতে পারি, এই সম্পর্কটা থেকে আমরা জেনারেল সম্পর্কতে যেতে পারি, তার জন্য আমরা এইটা লিখলাম। কোন ক্ষেত্রে হয়, সবসময় এটা সম্ভব না হলেও আমরা আগের দিন দেখেছি যে দুটো অসীম বিস্তৃত
পাত, ধাতব পাতকে যদি সমানভাবে আহিত করা হয়, একটার যদি আধানের তলমাত্রিক ঘনত্ব প্লাস সিগমা হয় আর একটা যদি মাইনাস সিগমা হয়, সেক্ষেত্রে মাঝামাঝি এই বিন্দুগুলোতে কিন্তু তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সমান্তরাল এবং সমদূরত্বে থাকে। এই বলরেখাগুলো আমরা এঁকেছি সমান্তরাল এবং সমান দূরত্বে। তখন এই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটাকে আমরা কি বলেছি? সুষম তড়িৎ ক্ষেত্র। সুষম তড়িৎ ক্ষেত্র। এই ক্ষেত্রে কিন্তু আমি একেবারে পারফেক্টলি এই সূত্রটা লিখতে পারবো। ডেল আর লিখতে হচ্ছে না, একদম ডি লিখছি। ডিভি বাই ডিএক্স সমান ই। কেন না, এখানে ই এর একটা নির্দিষ্ট ডিরেকশন আছে, আর ভিটা এখান থেকে এই দূরত্বের উপর নির্ভর করছে। এইখানে উল্টো দিকে এই লম্ব দিকে কোনো দূরত্বের উপর কিন্তু ভি এর পরিবর্তন হচ্ছে না। এইখানে যে এই বিন্দুতে ভি যা, এই বিন্দুতে ভি তা, কারণ এরা হচ্ছে একই অনুভূমিকের উপর আছে। তাহলে এই দিক থেকে এদিকে আসলে তবে ভি এর মান পরিবর্তন হয়, কিন্তু এদিক থেকে এদিকে গেলে ভি এর মানের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ ভিটা একটা মাত্র ভেরিয়েবলের উপর নির্ভর করছে। সেক্ষেত্রে এই যে সুষম তড়িৎ ক্ষেত্র বলছি, আমি যদি এরকম লিখি মাইনাস ডিভি সমান ই ইন্টু ডিএক্স লিখতে পারবো, ঠিক কিনা? ডিভি বাই ডিএক্স সমান ই, মাইনাস ডিভি সমান ই ইন্টু ডিএক্স লিখতে পারবো। এবার এই ডিএক্সটা কত থেকে কত? এই প্লেটটা থেকে এই প্লেটটার যদি ডিস্টেন্স বলি, তাহলে এটা যদি 0 হয়, এই ডিস্টেন্সটা যদি ডি হয়, তাহলে এক্স এর ভ্যালু এখানে 0 আর এক্স এর ভ্যালু এখানে ডি। এই দূরত্বটা হলো ডি। এখান থেকে আমি শুরু করছি। তাহলে মাইনাস ইন্টিগ্রেশন ডিভি সমান ইন্টিগ্রেশন ডিএক্স। এবারে দেখো এই ইটাকে বাইরে আনা সম্ভব হবে, কারণ এখানে এটা সুষম তড়িৎ ক্ষেত্র বলেছি। সুষম তড়িৎ ক্ষেত্রের মান সব জায়গায় সমান থাকে। তাহলে এই রিজিয়নটার সব বিন্দুতে এই ক্ষেত্র প্রাবল্যের মান সমান, অর্থাৎ ডিএক্সটার উপর ই নির্ভর করছে না, ই এর মান বাইরে আসবে। ইন্টিগ্রেশন ডিএক্স সমান এখানে কি হবে? এক্স এর ভ্যালুটা এর ইন্টিগ্রেশন এক্স হয়ে যাবে, এবং এক্স এর আপার লিমিট ডি আর লোয়ার লিমিট 0। 0 থেকে ডি পর্যন্ত আমি গেছি, অর্থাৎ এখানে ডি আর 0 যদি বসাই, ই ইন্টু ডি পাবো। দেখা গেল এখানে ভি সমান এটা পাবো, মাইনাস ভি সমান এটা পাবো, মাইনাস ভি সমান এটা পাবো। কেন আমি মাইনাস ভি এখানে পেলাম? দেখো আমরা পজিটিভ থেকে নেগেটিভের দিকে এসেছি। আমরা যদি একটা 1 কুলম আধান এখানে রাখি, এই 1 কুলম আধানটা এই দিকে আপনাতেই সরে আসবে। তড়িৎ ক্ষেত্র যেদিকে কাজ করছে সেদিকেই সরে আসবে। এক্ষেত্রে যে কৃতকার্যটা হচ্ছে সেটা উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাচ্ছে। এই কারণে এইটা যদি যদি পোটেনশিয়াল V2 হয়, এর পোটেনশিয়াল যদি V1 হয়, তাহলে মাইনাস V2 মাইনাস V1 হবে। এটা তুমি এখানে লিমিট বসাও ইন্টিগ্রেশনের, V1 এটা যদি V2 হয়, তাহলে এখানে আমি মাইনাস ভি উপরে V2 নিচে V1 লিখতে পারবো। এখানে আমি যদি V2 বসাই মাইনাস V2 আর মাইনাসে মাইনাসে প্লাস V1, অর্থাৎ এখানে V1 মাইনাস V2 পাবো। সেটাই আমার স্বাভাবিক। এখানে পোটেনশিয়ালটা কি হবে? কম হবে। এখানের পোটেনশিয়ালটা বেশি হবে। এটা ধনাত্মক প্লেট, এটা ঋণাত্মক প্লেট। সেক্ষেত্রে আমরা যে বিভবের যে পরিবর্তন V1 মাইনাস V2, এটাকে যদি V ধরি, তাহলে লিখতে পারবো E ইন্টু ডি। সুষম তড়িৎ ক্ষেত্রে আমরা জানলাম যে বিভব এবং তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সম্পর্কটা অনেকটা সহজ। বিভব আর তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সম্পর্ক শুধু একটা ডি গুণ করে দিলেই তাদের সম্পর্ক এসে যাচ্ছে। এই ডিটা কি না, দুটো দূরত্বের ব্যবধান। এখানে একটা সুষম তড়িৎ ক্ষেত্র আছে, এইখানে আর এখানে বিভবের পার্থক্য কি হবে? তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা সব জায়গায় সমান।
ই, আর এদের মধ্যে যদি গ্যাপ ডি হয় তাহলে V1, আর এখানে যদি ভি হয়, আর এদিকে যদি তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা হয়, ই এর ডিরেকশন যদি এদিকে হয়, তাহলে V1 মাইনাস V2 সমান ই ইন্টু ডি। V1 মাইনাস V2 সমান ই ইন্টু ডি। এরকম যদি থাকে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, এখানে আমার বুঝতেই পারছি যে এটা সুষম তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। এই বিন্দুর সঙ্গে এই বিন্দুর বিভব প্রভেদ যদি আমাকে লিখতে দেয় যে এ আর বি এর মধ্যে বিভব প্রভেদ নির্ণয় করো, সুষম তড়িৎ ক্ষেত্রের মান দিয়ে দিয়েছে 6 নিউটন পার কুলম, এর মধ্যে দূরত্ব দিয়ে দিয়েছে 2 মিটার, তাহলে VA মাইনাস VB কত? খুব সহজেই আমি বের করতে পারবো, কারণ আমি দেখতে পেয়ে গেছি এটা সুষম তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। সুষম তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের ক্ষেত্রে এই সূত্রটা অ্যাপ্লিকেবল। এখানে VA মাইনাস VB সমান ই ইন্টু ডি, V1 মাইনাস V2, এই সূত্রটা আমরা লিখব। তাহলে ভি সমান হবে, অর্থাৎ বিভব প্রভেদ সমান হবে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য 6 এবং ডিস্টেন্স 2, হলো কি না বিভব হবে 6 ইন্টু 2 12 নিউটন মিটার পার কুলম, নিউটন মিটার পার কুলম। নিউটন মিটার সমান জুল, 12 জুল পার কুলম, আর জুল পার কুলম সমান কি না হচ্ছে ভোল্ট, 12 ভোল্ট। এইভাবে আমরা কিন্তু তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এবং তড়িৎ বিভবের সঙ্গে সম্পর্ক আমরা বের করতে পারি। এইবারে আমরা চলে আসব আজকের যে আলোচনা, এগুলো আগের দিনের সামারি করলাম। আগের দিন লেকচারটা তোমরা শুনেছো, তারপরে তোমরা সেটা প্র্যাকটিস করেছো, এরপরে এটাকে সামারাইজ করতে গেলে এটার প্রয়োজন ছিল। এখন আমরা বিভিন্ন ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র আর তড়িৎ প্রাবল্যের মান নির্ণয় করব। আমরা তো করেছি, আমরা বিন্দু আধানের ক্ষেত্রে করেছি। বিন্দু আধান কিউ বিন্দু আধান থেকে আর দূরত্বে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান Q/4πε0 আর স্কয়ার আর ক্যাপ। আর এদিকে কিউ বিন্দু আধান থাকলে আর দূরত্বে বিভবের মান Q/4πε0 আর। আমরা সব ক্ষেত্রে এখানে যে আলোচনা করব, সব ক্ষেত্রে, এটা বারবার বলতে গেলে সময় নষ্ট হবে, সব ক্ষেত্রেই আমরা বায়ু বা শূন্য মাধ্যমে রয়েছে বলে ধরে নেব, এবং সব ক্ষেত্রেই আমরা এসআই পদ্ধতিতে করব। এসআই পদ্ধতিতে করা থাকলে সিজিএস পদ্ধতিতে নিয়ে যাওয়া কোনো ব্যাপার নয়, 1/4πε0 জায়গায় 1 বসিয়ে দিলেই হবে। তারপরে আমরা দেখেছি কি এরকম ফাঁপা গোলক কিউ আধানে আহিত করা হয়েছে। ফাঁপা গোলকের ভেতরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান 0, আর বাইরে এই গোলকের কেন্দ্র থেকে আর দূরত্বে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান সেই একই, Q/4πε0 আর স্কয়ার টু আর ক্যাপ। ফাঁপা গোলকের ক্ষেত্রে বিভবের মান কত? বিভবের মান কিন্তু এখানে 0 নয়, ই সমান 0, কিন্তু ভি সমান কি হবে কনস্ট্যান্ট, এবং বাইরে কি হবে Q/4πε0 টু আর, বাইরে মানে এই কেন্দ্র থেকে আর দূরত্বে। আর এইখানে এই পৃষ্ঠে এবং এর সমস্ত জায়গায় এই সমস্ত বিন্দুতে বিভবের মান কনস্ট্যান্ট, অর্থাৎ 4πε0 ইন্টু ক্যাপিটাল আর। এই ক্যাপিটাল আর হলো এই গোলকটার ব্যাসার্ধ। গোলকটা যদি ফাঁপা না হয়ে পরিবাহী গোলক হতো, নিরেট গোলক হতো, তাহলেও কিন্তু সেম রেজাল্ট পেতাম। কেন না, পরিবাহী গোলকের ক্ষেত্রেও তুমি আধান যেখানেই রাখো না কেন, আধান সবসময় বাইরে অবস্থান করবে, আর আধান বাইরে থাকা মানে আমি তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান ভেতরে 0 পাবো, আর তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান ভেতরে 0 পাওয়া মানে বিভবের মানও 0 পাবো। আমরা গোলকের ক্ষেত্রে হিসেব করেছি। এবার গোলকের ক্ষেত্রে আমরা নিকটের বিন্দুতে, যেটাকে কুলম্বের উপপাদ্য বলেছি, নিকটের বিন্দুতে আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কি পেয়েছি, এইখানে যদি গোলক থাকে, এটাকে যদি কিউ আধানে আহিত করা হয়, তাহলে এখানে নিকটের বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান σ/ε0 পেয়েছি। সিগমাটা হলো কি আধানের তলমাত্রিক ঘনত্ব।
অর্থাৎ প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ আধান জমা থাকে, গোলকের পৃষ্ঠে প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ আধান জমা থাকে তাকেই আমরা বলছি আধানের তলমাত্রিক ঘনত্ব। হলো। এবারে আমরা দুটো বিন্দুর জন্য চলে যাব, দুটো বিন্দুর জন্য হিসেব করব। ধরো দুটোই ধনাত্মক আধান রয়েছে, একটা Q1 আর একটা Q2। তাদের মাঝামাঝি যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান নির্ণয় করতে হবে। এইটা যদি ধনাত্মক আধান হয়, ধনাত্মক আধান হলে এই বরাবর এর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য E1 এই দিকে থাকে। এটা যদি ধনাত্মক আধান হয় তাহলে এই দিকে এর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য E2 থাকবে। আর দুটোই যদি ধনাত্মক হয়, এখানে এর জন্য V1 আর এর জন্য V2। কারণ কি, এটা স্কেলার রাশি, এটার জন্য দিক ভাবতে হচ্ছে না, এর শুধু দূরত্বটা জানলেই হলো, এর দূরত্ব আর এর দূরত্ব। এটা Q1 বিন্দু আধান, এটা Q2 বিন্দু আধান। এদের মধ্যে দূরত্ব জানলেই আমরা বিভব বের করতে পারবো, সেই বিভব দুটো সরাসরি যোগ করতে পারবো, কারণ স্কেলার রাশি বলে। V1 প্লাস V2 বিভব হবে এই দুটো বিন্দুর জন্য Q1/4πε0 R1, এই দূরত্বটা যদি R1 হয়, আর এখান থেকে এই দূরত্বটা যদি R2 হয়, প্লাস Q2/4πε0 R2। কিন্তু তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এখানে দেখো একই রেখার উপরে রয়েছে, এটাই সুবিধা। একই রেখার উপর থাকলে সহজে যোগ বিয়োগ করা যায়। এরা বিপরীত ভেক্টর, তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এই বিন্দুতে Q1 এর জন্য যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য মাইনাস Q2 এর জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। আবার আমরা E2 মাইনাস E1ও লিখতে পারি। কেন এই দু রকম লিখছেন না? এই রকম লেখার অর্থ হলো এইটার মান যদি বেশি হয়, E1 এর মান যদি বেশি হয়, তবে এটাকে প্রথমে লিখব, এবং তখন আমি বলবো লব্ধি যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা এই দিকে রয়েছে। আর যখন আমি এইটা লিখব, তো কখন লিখবো এটা না, যখন E2 অর্থাৎ Q2 এর জন্য এখানে এই বিন্দুতে যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সেটার মান যখন বেশি হবে, তখন লব্ধি প্রাবল্যটা এই দিকে রয়েছে বলে ধরবো। এখন একটা এক্সাম্পল দিলে আমরা সহজে বিষয়টা বুঝতে পারবো। ধরো দুটো আধান রয়েছে 4 ESU আর 9 ESU, এদের মধ্যে দূরত্ব 10 সেন্টিমিটার। তাহলে এখানে আমি একটা বিন্দু ফিক্সড করে দিলাম, এখানে 2 সেন্টিমিটার করে দিলাম, আর এখানে 8 সেন্টিমিটার করে দিলাম। এই 2 সেন্টিমিটার দূরত্বে, প্রথম আধান থেকে 2 সেন্টিমিটার দূরত্বে এবং দ্বিতীয় আধান থেকে 8 সেন্টিমিটার দূরত্বে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান নির্ণয় করতে বলেছে। তুমি কি করবে না, এর জন্য এই প্রথম আধানটার জন্য এই দিকে E1, এই দিকে E1 এর ভ্যালু পেয়ে যাবে। এটাকে যদি তুমি x অক্ষ ধরো তাহলে একদম ভেক্টর চিহ্নও দিতে পারবে। E1 সমান তুমি লিখতে পারবে কি Q/r²। এখানে দেখো ESU দিয়েছি, সেন্টিমিটার দিয়েছি। ESU আর সেন্টিমিটার দিলে আমাদেরকে বুঝতে হবে, এটা একটু ছোট হয়ে যাচ্ছে, একটু বড় করে আঁকা যাক। এটা হচ্ছে, এটা ছিল কত 4 ESU আর এটা ছিল 9 ESU। এইখানটার দূরত্ব ছিল কত 2 সেন্টিমিটার, আর এই দূরত্বটা এখান থেকে ছিল 8 সেন্টিমিটার, যেহেতু টোটাল ছিল 10 সেন্টিমিটার। এইখানটায় অর্থাৎ P বিন্দুতে, এটা A বিন্দু দাও, এটা B বিন্দু দাও, P বিন্দুতে লব্ধি প্রাবল্য, এখানে কি প্রাবল্য? তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আমি নির্ণয় করতে চাই। P বিন্দুতে যদি আমি লব্ধি প্রাবল্য পেতে চাই, A বিন্দুর জন্য, A বিন্দু আধানের জন্য প্রাবল্যের মানটা এইদিকে থাকবে, এবং এটা যদি আমি x অক্ষ ভাবি, E1 সমান আমি লিখতে পারবো কি না 4/2 Q/r²। জাস্ট কেন Q/r²? 4πε0 কোথায় গেল না, এখানে লক্ষ্য করো যেটা ESUতে আছে এটা সেন্টিমিটারে আছে, সরাসরি তুমি বসাতে পারবে, কিন্তু i ক্যাপ দিয়ে দেবে, দেখতেই পাচ্ছ x অক্ষের দিকে i ক্যাপ সমান শুধু i ক্যাপ,
আর E2 সমান কি লিখবে, এটা আছে 9 আর নিচে আছে 8 স্কোয়ার, 9/8 স্কোয়ার, এবং এইটার জন্য এইদিকে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হচ্ছে, এটা হবে মাইনাস আই ক্যাপের দিকে। 9/8 আই ক্যাপ মাইনাস চিহ্ন, তাহলে কোনটা বড়? এইটা বড়। লব্ধি প্রাবল্য কোন দিকে হবে? এই দিকে হবে, এক্স অক্ষের দিকে হবে। সরাসরি তুমি যদি বসিয়ে দাও লব্ধি প্রাবল্য ই সমান E1 মাইনাস E2, মাইনাস আর বসানোর দরকার নেই, এখানে মাইনাস চিহ্ন আগেই নিয়ে নিয়েছি। E1 প্লাস E2 ভেক্টর দিলে এটাই সুবিধা। এখানে যদি তুমি এক্স অক্ষ ধরে নাও তাহলে আর তোমাকে কিছুই বুঝতে হচ্ছে না, প্লাস লিখলেই হয়ে যাচ্ছে। 1 মাইনাস 9/64 আই ক্যাপ, 64 থেকে 9 বাদ দিলে 55/64 আই ক্যাপ। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এখানে ইএসইউ দিয়ে দিয়েছি, এখানে সেন্টিমিটার দিয়েছি, তুমি যদি এইটা দিয়ে অ্যান্সার দিয়ে চলে আসো কিন্তু পরীক্ষায় তোমার নম্বর একটুখানি কাটা যাবে, কারণ এখানে যেহেতু একক দিয়ে দিয়েছে সেক্ষেত্রে তোমার অ্যান্সারেও একক থাকা জরুরি। কি হবে না, টাইম পার ইএসইউ, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের এককটা হবে টাইম পার ইএসইউ। এবার এর জন্য বিভব বের করব। বিভব বের করতে গেলে আমাকে কি করতে হবে, জাস্ট যোগ করে দিতে হবে Q/R Q/R। পি বিন্দুতে বিভব, এ বিন্দুর জন্য, এ বিন্দু আধানের জন্য বিভব Q/R, Q1/R1 4/2, বি বিন্দুর জন্য প্লাস 9/8। দেখো এত শত কিন্তু এখানে ভাবতে হলো না, এখানে আমরা দুটো বিন্দু আধানের জন্য বিভব পেলাম, যা পেলাম সেটাই বসিয়ে দিলাম। 2 প্লাস 9 8, 8 দুগুণে 16 আর 9 25/8। এটা ইউনিট কি হবে, দেখো এটা ইএসইউ, এটা সেন্টিমিটারে আছে, তাহলে এটা ইএসইউ বিভব বা স্ট্যাট ভোল্ট। এইভাবে আমরা ছোট ছোট যদি প্রবলেম আমরা করে থাকি, আমরা বড় প্রবলেমও পেরে যাব। আমাদেরকে বেসিক আইডিয়াটা করতে হবে। এখানে দুটো বিন্দু আধান ছিল এবং দুটো বিন্দু আধান সমজাতীয় ছিল। সমজাতীয় বিন্দু আধানের ক্ষেত্রে এখানে আমরা বিভিন্ন পয়েন্টে লব্ধি প্রাবল্যের মান পাবো। একটা পয়েন্টে, কিছু পয়েন্টে আমরা দেখতে পাবো এই লব্ধি প্রাবল্যের মান শূন্য হয়ে গেছে, কারণ এখানে বিয়োগের ব্যাপার আছে। এইটার ভ্যালু আর এইটার ভ্যালু যদি কোনো বিন্দুতে সমান হয় তাহলে লব্ধি প্রাবল্যের মান আমরা শূন্য পাবো। দেখে নেওয়া যাক আমরা কোন বিন্দুতে এখানে শূন্য পাবো। এটা কিন্তু নতুন কোশ্চেন আবার শুরু হয়ে গেল, যে আমার এখানে টোটাল দূরত্বটা 10 সেন্টিমিটার দিয়ে দিয়েছে। এবার আমাকে জানতে চাইছে যে তুমি বলো কোন জায়গায় তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান শূন্য হবে। তোমরা কি করবে, তুমি ধরে নেবে যে এখান থেকে x দূরত্ব আর এখান থেকে 10 - x দূরত্ব, টোটালটা 10 দিয়ে দিয়েছি। এখান থেকে এই দূরত্বটা যদি x হয়, এখান থেকে এই দূরত্বটা 10 - x, এখান থেকে দূরত্ব জানা আছে আর আধানের মান জানা আছে, তার তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এ বিন্দুর জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সমান 4/x² আই ক্যাপ। বি বিন্দুর জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, এটাও ধনাত্মক, এটাও ধনাত্মক, ধনাত্মক হওয়ার জন্য এই দিকে ঠেলবে আর ঋণাত্মক হওয়ার জন্য এই দিকে ঠেলছে। তার ফলে আমরা এটা পাবো 9/10 - x² আই ক্যাপ মাইনাস আই ক্যাপ, অর্থাৎ মাইনাস সামনে বসবে। শর্তানুসারে লব্ধি প্রাবল্য ই সমান ইএ প্লাস ইবি সমান কি হবে 4/x² মাইনাস 9/10 - x²। এখানে আই ক্যাপ দেব, এইটার মান কি হবে 0। লব্ধি প্রাবল্যের মান কোথায় শূন্য হবে জানতে চেয়েছে, আর এই লব্ধি প্রাবল্যের মান যেখানে শূন্য হয় সেটাকে আমরা বলি উদাসীন বিন্দু, সেখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য থাকে না। অর্থাৎ ওইখানে যদি কোনো বিন্দু আধানকে রাখা হয়, টেস্ট চার্জকে রাখা হয়,
তার উপর প্রযুক্ত বলের মান 0 হবে, F = 0 হবে। এই কারণে ওই বিন্দুটাকে উদাসীন বিন্দু বা নিউট্রাল পয়েন্ট বলা হচ্ছে। ওখানে কোনো বিন্দুকে রাখলে, বিন্দু আধানকে রাখলে ওর উপরে কোনো প্রভাব তড়িৎ ক্ষেত্রের থাকে না। E = 0 হলে তাহলে শর্তানুসারে কি হবে, এইটা সমান 0। এখন আমি সেই কন্ডিশনটা যদি লিখে ফেলি 4/x² মাইনাস এটা সমান 0 সমান পরের লাইনে এইটা হবে। এবারে এটাকে আমি এদিকে নিয়ে আসবো, 10 - x/x² সমান 9/4। 9/4 একে আমি এইদিকে যদি আমি হিসেব করি, একে যদি বর্গমূল করি 10 - x/x সমান 3/2। এদিকে গুণ করব 20 - 2x, এদিকে গুণ করব 3x, এইটাকে এদিকে নিয়ে যাব 20 সমান 5x, x সমান আসবে 4, x সমান আসবে 4। এটা যদি 4 হয় এটা হবে 6, ঠিক আছে কি? এটা যদি 4 হয় এটা হবে 6। দেখে নেওয়া যাক ঠিক আছে কি না। না 4 এর জায়গায় যদি 4² যদি বসাই তাহলে হবে 4/16। 4/16 সমান কত হবে, 1/4 হবে। আর এখানে যদি আমি 4 বসাই 6, 9 × 36, 9 × 4 = 36, 1/4 হবে। দেখতেই পাচ্ছ এটাও 1/4, এটাও 1/4, দুটো 1/4 সমান ও বিপরীতমুখী। এই কারণে তারা কিন্তু পরস্পরকে প্রশমিত করবে, অর্থাৎ ওইখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য পাওয়া যাবে না। কিন্তু তড়িৎ বিভব কিন্তু ওই বিন্দুতে 0 হবে না। দেখো এখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য 0 হচ্ছে। কখনো প্রশ্ন দেবে যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য 0 যদি হয় তড়িৎ বিভবও কি 0 হবে? হ্যাঁ হতে পারে, আবার নাও হতে পারে। এখানে দেখো তড়িৎ বিভবের মান 0 হবে না। এখানে কি হলো না, x সমান আমরা পেলাম 4, 10 - x সমান তাহলে 6। এটা সেন্টিমিটার, এটা সেন্টিমিটার। পি বিন্দুতে বিভব, এখানে পি বিন্দু, এতে বিভব কি হবে, এটার জন্য বিভব 4/x, এটার জন্য বিভব 9/10 - x। মোট বিভব এইটা 4/4 আর 9/10 - 4 6। 1 প্লাস 9 × 6 মানে 1.5, 2.5 ESU বিভব। তাহলে তোমরা একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পেলে যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কোথাও 0 হতে পারে, কিন্তু তার মানে এই নয় যে বিভব 0 হবে। কেউ মনে করতে পারো যে হ্যাঁ বিভব তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যদি 0 হয় তাহলে বিভব কেন 0 হবে না? কিন্তু না, সবসময় কিন্তু তা হয় না। কখনো কখনো হতে পারে, কখনো কখনো নাও হতে পারে। এবারে এই প্রবলেমটাকে এবারে তৃতীয় প্রবলেমে আমি নিয়ে যাব। এই একই প্রবলেমকে আমি রাখবো, রেখে আমি বলবো যে এখানে এইটা নেগেটিভ করে দিলাম, একটা ধনাত্মক আধান রয়েছে, একটা ঋণাত্মক আধান রয়েছে। তবে এখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান 0 হবে কোথায়? একটা জিনিস তোমরা লক্ষ্য করো যে এটাকে যদি আরেকটু পরিষ্কার করে আঁকা যায়, এখানে 4 ESU দিয়েছি আর এখানে -9 ESU দিয়েছি। এদের মধ্যে দূরত্ব রয়েছে 10 সেন্টিমিটার। এখন তোমাকে জিজ্ঞাসা করলো যে এইখানে দুটো বিন্দুর সংযোগী রেখার উপর কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান 0 হবে কিনা। তুমি ইজিলি বলতে পারবে যে 0 হবে না। কারণ কি না, এর জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এইদিকে, এর জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এইদিকে। দুজনের জন্য যদি একই দিকে হয় তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কোথাও 0 হবে না। এর মাঝে কোথাও তড়িৎ ক্ষেত্র প্রাবল্য 0 হওয়া সম্ভব নয়। বিভবের মান 0 হতে পারে, কেন বলতো? যে এখানে ধনাত্মক আছে আর এখানে ঋণাত্মক আছে। ধনাত্মক একটা ভ্যালু আর ঋণাত্মক ভ্যালুটা একটা না একটা পয়েন্টে সমান হবে, সেক্ষেত্রে কিন্তু বিভবের মান 0 হবে। তাহলে এই সিস্টেমটার জন্য কি কোথাও তড়িৎ ক্ষেত্র প্রাবল্য 0 হবে না? তা কিন্তু বলছি না, বাইরের কোথাও 0 হতে পারে। এইটা তোমাকে বুঝতে হবে, বাইরের এই দিকে 0 হবে না এই দিকে 0 হবে। সব সময় মাথায় রাখবে যে দেখো এইটাকে আমি দূরত্ব দিয়ে ভাগ করছি, দূরত্বের স্কোয়ার।
এটাকে আমি দূরত্বের স্কোয়ার দিয়ে ভাগ করছি। তাহলে বড় সংখ্যাটাকে আমি বড় দিয়ে ভাগ করব আর ছোট সংখ্যাকে ছোট দিয়ে ভাগ করব, তবেই এদের মান ইকুয়াল হবে, না হলে এদের মান ইকুয়াল হবে কি করে? এই কারণে এদের এই যে সংযোগী রেখা, এই সংযোগী রেখার বাইরের বিন্দুতে কিন্তু এর মান 0 হবে। এবার তুমি দেখো, এখানে আছে -9 ESU, এখানে রয়েছে +4 ESU, এদের মধ্যে দূরত্ব 10 সেন্টিমিটার। মাঝামাঝি কোথাও তড়িৎ ক্ষেত্র প্রাবল্য শূন্য হবে না, এদিকে হতে পারে এদিকে হতে পারে। আমি ফার্স্ট গেস তোমরা কোন দিকে করবে গেস করারই দরকার নেই, এই দিকে হবে তুমি শিওর হয়ে যাবে। কারণ এই দিকে যদি হয় এর থেকে তো দূরত্ব কম, এর থেকে তো দূরত্ব বেশি। বড় সংখ্যাকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করব, ছোট সংখ্যাকে বড় সংখ্যা দিয়ে ভাগ করব, কখনো কি তারা সমান ও বিপরীত হতে পারবে? পারবে না। তাহলে আমাকে এখানে কি করতে হবে? এখানে করতে হবে কি, এই দিকে বিন্দুটা আছে বলে ধরতে হবে, যেখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান 0 পাবো। 4 এর জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান এই দিকে হবে, -9 এর জন্য এদিকে হবে। এই বিন্দুর দূরত্ব যদি আমি x ধরি, তাহলে 4/x² এই দিকে, আর 9/10 প্লাস x এর স্কোয়ার। 9/10 প্লাস x, কেন? এটা 10 আর এটা x, 10 প্লাস x, 9 আধান থেকে এই বিন্দুটার দূরত্ব 10 প্লাস x। তাহলে এখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে? 9/10 প্লাস x²। আর এর জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হবে 4/x²। এর জন্য যেদিকে হবে এর জন্য তার উল্টো দিকে হবে, ফলে এখানে শূন্য হওয়ার সম্ভাবনা রয়েছে। এটাকে আমি কি করলাম, 10 প্লাস x/x এর স্কোয়ার করে দিলাম। এটাকে এদিকে আনলাম, এটা থাকলো, এটা স্কোয়ার বাই এটা স্কোয়ার সমান 10 প্লাস x/x এর স্কোয়ার সমান 9/4। এটাকে আমি বর্গমূল করলে 10 প্লাস x/x পাবো, সমান পাবো 3/2। এটাকে যদি এদিকে আমি হিসেব করি, 10 প্লাস x ইন্টু 2 সমান 3 গুণিতক x, 20 প্লাস 2x সমান 3x, 20 প্লাস 2x সমান 3x। এটাকে এদিকে নিয়ে গেলে 20 সমান x। অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ এই 4 ESU আধান যেদিকে রয়েছে সেদিকের থেকে একটু দূরে ওই বিন্দু সংযোজী যে রেখা, সরলরেখা, তার বহিস্থ কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান 0 হবে। এইখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান 0 হবে, যার ভ্যালু 20, যার দূরত্ব 4 ESU আধান থেকে 20 সেন্টিমিটার, 9 ESU আধান থেকে 30 সেন্টিমিটার। এবার মিলিয়ে নিও, নাও দেখো, 4/20 স্কোয়ার সমান হচ্ছে 4/20 গুণিতক 20, 4 5 20, 1 এর 100। এটার জন্য নিশ্চয়ই একই হবে, এই ভ্যালুটা আসবে, দিকটা আলাদা বলে এরা 0 করেছে। 9/30 এর স্কোয়ার, দেখো 9/30 গুণিতক 30, 3 10 30, 3 3 9, 3 10 30, 1 এর 100 মিলে গেল। কিন্তু এই বিন্দুতে বিভবের মান কিন্তু 0 হবে না। তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান 0, কিন্তু বিভবের মান 0 হবে না। এই বিন্দুতে বিভবের মান কি হবে? এই বিন্দুতে বিভবের মান বের করা খুবই সহজ। তুমি কি করবে, দুটো আধান রয়েছে, একটা আধান থেকে দূরত্ব জানো, 4/20 পেয়ে গেলে, আর একটা আধান থেকে দূরত্ব জানো, -9/30 পেয়ে গেলে। এইটা হবে বিভব। বিভবের মান আমি এখানে বসাতে পারবো 10, 2.2, আর এখানে 10, 3.3, 0.2.3, -0.1 স্ট্যাড ভোল্ট। এইভাবে আমরা বিভবটা পেয়ে যাব। কেমন? এইভাবে আমরা বিভবটা বের করতে পারব। এবারে 3 রকম আমরা আলোচনা করে ফেলেছি, 3 রকম প্রশ্ন হয়ে গেল। এই একটা উদাহরণ নিয়ে আমরা 3টে প্রশ্ন আলোচনা করে ফেললাম। এর পরের প্রশ্ন যেটা, সেটা হলো বিভবের মান কোথায় 0 বের করতে দেবে।
বিভবের মান কোথায় শূন্য বের করতে দেবে। এইবারে তুমি পাচ্ছ কি, যেহেতু এই দুটো আধান একটা ধনাত্মক আর একটা ঋণাত্মক, এদের মধ্যে দূরত্ব তুমি পেয়েছ 10 সেন্টিমিটার। এখন তোমাকে জানতে চাইছে যে কোন বিন্দুতে বিভবের মান শূন্য। এখানে মাঝামাঝি বিভবের মান শূন্য আসবে কেন, তুমি বুঝতেই পারছো, এটা ধনাত্মক আছে আর এটা ঋণাত্মক আছে, এর মাঝামাঝি এর জন্য কন্ট্রিবিউশন ধনাত্মকে যা হবে এর জন্য কন্ট্রিবিউশন ঋণাত্মকে সমান হলেই 0 হয়ে যাবে। তাহলে ধরে নেবো এটা x, তাহলে এটা হবে 10 মাইনাস এক্স। এখান থেকে এর দূরত্ব যদি x হয় তাহলে বিভব হবে v1 সমান 4/x, v2 সমান -9/10 মাইনাস এক্স। এই v1 প্লাস v2 এর মানটা 0 হবে, অর্থাৎ 4/x সমান -4/x মাইনাস 9/10 মাইনাস এক্স সমান 0, বা 4/x সমান 9/10 মাইনাস এক্স। এটাকে এদিকে গুণ করলে 40 মাইনাস 4x, এটাকে এদিকে গুণ করলে 9x, 4x আর 9x যোগ হয়ে যাবে 13x ইকুয়ালস টু 40, x ইকুয়ালস টু 40/13 সেন্টিমিটার। এই বিন্দুতে আমরা অর্থাৎ 4 ESU আধান থেকে 40/13 সেন্টিমিটার দূরে, 40/13 মানে বুঝতেই পারছো 13 × 3 = 39, তারপরে 1 থাকবে 0.0 সামথিং হবে, প্রায় 3.0 সামথিং সেন্টিমিটার দূরে আমরা বিভবের মান শূন্য পাবো। কিন্তু এখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান অশূন্য। প্রশ্ন দেবে যে বিভবের মান শূন্য হবে কিন্তু তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান শূন্য নয়, এরকম একটা উদাহরণ দাও। তুমি বলবে যে দুটো বিন্দু আধান যাদের মধ্যে একটা ধনাত্মক একটা ঋণাত্মক, তাদেরকে যদি কাছাকাছি রাখা হয় তাদের সংযোগকারী সরলরেখাংশের মাঝে কোনো বিন্দুতে বিভবের মান শূন্য হতে পারে কিন্তু তড়িৎ ক্ষেত্রের মান শূন্য নয়। আবার তোমাকে একটা প্রশ্ন করবে যে কখন তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান শূন্য হয় কিন্তু বিভবের মান শূন্য নয়, তখন তুমি কি করবে, দুটো সমধর্মী আধান বলবে। এখানে বিপরীতধর্মী আধান ছিল আর সেখানে তুমি সমধর্মী, এটা যদি সমধর্মী আধান হয় একটু আগেই তোমরা দেখেছো, তখন এর মাঝামাঝি কোনো বিন্দুতে বিভব শূন্য হবে না কিন্তু তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান শূন্য হবে। এইভাবে বিভিন্ন প্রবলেম তোমাদেরকে করে ফেলতে হবে, তোমরা ধীরে ধীরে এইগুলো পেরে যাবে। বিভিন্ন যদি তুমি দুটোর জায়গায় 3টে বিন্দু থাকে তাহলেও তুমি পেরে যেতে পারবে, কোনো অসুবিধা হবে না। দেখা যাক 4 নম্বর প্রশ্ন হয়ে গেল। 5 নম্বর কোশ্চেন যদি তোমাকে এরকম দেওয়া থাকে যে এইরকম দুটো বিন্দু রয়েছে, একটা Q1 আর একটা Q2, তাহলে এই রকম একটা বিন্দুতে তাদের লম্ব সমদ্বিখণ্ড, এই বিন্দু সংযোগকারী রেখাংশের লম্ব সমদ্বিখণ্ড হলো এইটা AB। এই লম্ব সমদ্বিখণ্ডকের উপরে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান নির্ণয় করো এবং বিভবের মান নির্ণয় করো। খুবই সহজ। তোমার এটা যদি 2L ডিস্টেন্স ধরে নাও, এটা হবে L, এটা হবে L, এই দূরত্বটা এটা হচ্ছে যে কোনো দূরত্ব হতে পারে, তাহলে তোমাকে একটা ভেরিয়েবল নিতে হবে, এটাকে তোমাকে মূল বিন্দু ধরতে হবে, আর এটা উলম্ব আমি y ধরলাম, এই দূরত্বটা y, এটা ভেরিয়েবল, y 0 পুট করা মানে এখানে পেয়ে যাবে, y যে কোনো ভ্যালুর জন্য তুমি পেয়ে যাবে, এই কারণে এটা জেনারেল নিতে হয়, এটা একটা ভেরিয়েবল নিতে হয়, এটাই তোমাদেরকে জানতে হবে। এটা যদি L হয়, এটা যদি y হয়, তাহলে এটা √L² + y², এটা বলার অপেক্ষা রাখে না, L² + y²। কারণ যদি বুঝতে অসুবিধা হয় সেইটাই বুঝবে যে এটা একটা ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের এটা লম্ব, এটা ভূমি, যদি হয় এটা হবে অতিভুজ, অতিভুজের ভ্যালু এটা বুঝতে অসুবিধা নেই। এখন এই দিকে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হবে এই বিন্দুর জন্য, এই Q1 এর জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এই দিকে হবে, Q2 এর জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান এই দিকে হবে। এইটা যদি E1 ধরি, এটা যদি E2 ধরি, এই অ্যাঙ্গেলটা যদি আমি থিটা ধরি,
এই অ্যাঙ্গেলটা যদি থিটা ধরি তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা। এক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান পাবো E1 স্কোয়ার প্লাস E2 স্কোয়ার প্লাস ভেক্টরের যোগের নিয়ম অনুযায়ী E1 E2 ইন্টু কস থিটা। এইভাবে আমরা পেয়ে যাব তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান। তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান এবং দিকও পেয়ে যাব। এই এর উপরে কোন দিকে থাকবে আলফা বা বিটা সেটা আমরা কোন সূত্র থেকে পাই, ট্যান আলফা সমান E1 এর সঙ্গে কোণ করে আছে E2 সাইন থিটা বাই E1 প্লাস E2 কস থিটা। ভেক্টরের নিয়ম, এই ভেক্টরের নিয়মগুলো মনে রাখতে হবে, রেখে তোমরা এই ধরনের প্রবলেমগুলোকে সলভ করতে পারবে, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এরপরে দুটো বিন্দু আধান দেওয়া থাকবে, দুটো বিন্দু আধান দেওয়া থাকবে যাদের মধ্যে একটা ধনাত্মক আর একটা ঋণাত্মক। বুঝতেই পারছো, একটা ধনাত্মক আর একটা ঋণাত্মক হলে মাঝামাঝি কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান শূন্য হতে পারে না, কিন্তু বিভবের মান শূন্য হবে। কোথায় বিভবের মান শূন্য হবে না, একেবারে মধ্যিখানে। কারণ কি, এখানে তো দুটো আধানই সমান নিয়েছি। দুটো আধান সমান নেওয়া মানে কি, এর থেকে যে দূরত্বে বিভব এর জন্য বিভব হবে, এর থেকে একই দূরত্বে এর জন্য বিভব হবে। দুটোর বিভবের মান সমান এবং চিহ্ন বিপরীত, এই কারণে বিভবের মান শূন্য হবে। এবারে আমি এর উপরে লম্ব সমদ্বিখণ্ডক টানলাম। এখান থেকে আমি এই বিন্দুতেও যদি নিই, দেখো এখান থেকে এর দূরত্ব যা, এখান থেকে এর দূরত্ব যা। কেন না, এই দূরত্বটা তো সমান। এই দূরত্বটা যদি সমান হয়, এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই যে ত্রিভুজটার এই বাহুটা সাধারণ বাহু এই দুটো ত্রিভুজের, আর এই দুটো বাহু সমান। এবার একটা কোণও সমান, বাকি কোণ তো সমান হবে, বুঝতেই পারছো। সেক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে এই রেখাটা আর এই রেখাংশ আর এই রেখাংশের দৈর্ঘ্য সমান। তার জন্য এটা যদি x হয়, এটাও x, তাহলে এখানে q/x মাইনাস q/x সমান 0, বিভবের মান শূন্য হবে। এই রেখার উপর সমস্ত বিন্দুতে কিন্তু বিভবের মান শূন্য হবে। ভীষণ ইন্টারেস্টিং একটা ব্যাপার যে বিভবের মান আমরা একটা মাত্র বিন্দুতে এর আগের আলোচনাগুলোতে পেয়েছিলাম, কিন্তু এখানে দুটো যদি সমান এবং বিপরীতধর্মী আধান, সমান মানের এবং বিপরীতধর্মী আধানকে পরস্পর থেকে কিছুটা দূরত্বে রাখা হয়, তাহলে সেই আধানদ্বয়ের সংযোগকারী সরলরেখার লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত যে কোনো বিন্দুতে বিভবের মান শূন্য হবে। কিন্তু তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কি হবে? তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান কিন্তু শূন্য হবে না। দেখো এইরকম একটা বিন্দু যদি হয়, আমি অন্য একটা বিন্দু নিলাম, এখানে এর জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা এদিকে আর এর জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা এদিকে, দুটো দূরত্ব সমান, অর্থাৎ তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মানটা সমান হবে। এবং এদের মধ্যে এই অ্যাঙ্গেলটা যদি আমার জানা থাকে, দরকার নেই এই অ্যাঙ্গেলটা জানার, কোনো অসুবিধা হবে না, এটা যে কোনো সময় যেটা যা খুশি হতে পারে। সেই ক্ষেত্রে আমরা দেখব এই অ্যাঙ্গেলটা হবে 180 ডিগ্রি মাইনাস, এখানে হবে এটা যদি এটা টোটাল হবে 180, এটা যদি থিটা হয় এটা হবে 180 ডিগ্রি মাইনাস থিটা। সেক্ষেত্রে এই দুটো ভেক্টর সমান হলে আমরা জানি কি, দুটো সমান মানের ভেক্টরের লব্ধি ওই দুটো ভেক্টরকে সমদ্বিখণ্ডিত করে। ওই দুটো ভেক্টরের মধ্যে যে কোণ রয়েছে সেই কোণকে সমদ্বিখণ্ডিত করে। 180 ডিগ্রি মাইনাস থিটা, অর্থাৎ এই কোণটা হবে 90 ডিগ্রি মাইনাস থিটা বাই 2, 90 ডিগ্রি মাইনাস থিটা বাই 2। এক্ষেত্রে দেখো তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান একটা থাকবে। এই যে প্রবলেমটা আমরা দেখছি, এটা অ্যাকচুয়ালি কি জানো, এটা হলো তড়িৎ দ্বিমেরু, এটাকে বলা হয় তড়িৎ দ্বিমেরু। তড়িৎ চুম্বক, তড়িৎ থেকে শুরু করে ইলেকট্রোস্ট্যাটিক থেকে শুরু করে তড়িৎ চুম্বক পর্যন্ত, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ পর্যন্ত কিন্তু এর ইম্পর্টেন্স রয়েছে। তড়িৎ দ্বিমেরু বা ইলেকট্রিক ডাইপোল, তড়িৎ দ্বিমেরু, দুটো সমান ও বিপরীতধর্মী আধান পরস্পর কিছুটা দূরে থেকে যে সংস্থা গঠন করে তাকে বলা হয় তড়িৎ দ্বিমেরু। আর তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে আর একটা রাশি আমরা এখানে সবসময় আমাদের লাগে, মাইনাস কিউ আর প্লাস কিউ যদি হয়, এদের মধ্যে দূরত্ব যদি আমরা এই মাইনাস কিউটাকে যদি
জিরোতে আছে বলে ধরলাম, মূল বিন্দুতে আছে বলি, তাহলে কিউ এর যে অবস্থান সেই অবস্থান ভেক্টরকে আর দিয়ে লিখি। এখানে কিউ ইন্টু আর হবে তড়িৎ দ্বিমেরু ভ্রামক। এটাকে 2L দূরত্ব দিয়ে লিখি। হিসেবের সুবিধার্থে আমরা আমাদের প্রয়োজন মতো যেখানে খুশি যেমন খুশি নেব, কোনো দ্বিধা নেই। এখানে যদি 2L দূরত্ব নিই তাহলে পি এর ভ্যালু হবে কিউ ইন্টু 2L। এখানে হলে কি হয়, এটাকে যদি শূন্য বিন্দু থেকে এটা যদি আর পজিশন ভেক্টর বলি, খুব সহজে এটাকে লেখা যায়, কারণ তড়িৎ দ্বিমেরু ভ্রামক এটা হলো তড়িৎ দ্বিমেরু ভ্রামক। তড়িৎ দ্বিমেরু ভ্রামক ইলেকট্রিক তড়িৎ দ্বিমেরু ভ্রামক বা ডাইপোল মোমেন্ট। এই ডাইপোল মোমেন্ট চুম্বকের ক্ষেত্রে থাকে আর তড়িতের ক্ষেত্রে থাকে। এটা হচ্ছে ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট, তড়িৎ দ্বিমেরু ভ্রামক, ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট। এই ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট কোথাও থাকলে তার অক্ষস্থিত অবস্থানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কি হবে? এখানে মাইনাস কিউ, এখানে প্লাস কিউ। আমি এই দূরত্বটা আরটাকে এখন 2L ধরে নিলাম। অক্ষস্থিত অবস্থান এইরকম একটা অবস্থান, এটা হচ্ছে তাদের অক্ষস্থিত অবস্থান। এইখানে পি বিন্দু নিলাম, এর মাঝের এই ডাইপোলটার মাঝের বিন্দু, ডাইপোলটার ভর কেন্দ্র বলতে পারো, বা মাঝের কোনো বিন্দু থেকে ওই বিন্দুটার দূরত্ব ধরা যাক আর। অর্থাৎ এই দূরত্বটা যদি এল হয় আর এই দূরত্বটা যদি এল হয়, এই বিন্দুটার দূরত্ব এখান থেকে কত? এটা আর আর এটা এল, আর প্লাস এল। এই বিন্দুটা থেকে এই পি বিন্দুর দূরত্ব কত? এটা পুরোটা আর আর এটা এল, তাহলে আর মাইনাস এল। মাইনাস কিউ থেকে পি বিন্দু এতটা দূরে রয়েছে, প্লাস কিউ থেকে পি বিন্দু এতটা দূরে রয়েছে। এক্ষেত্রে পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব আমাদের আগের অভিজ্ঞতার ভিত্তিতে। আগে যে প্রবলেমগুলো করেছি তার অভিজ্ঞতা থাকার কারণে আমাদের এখানে সুবিধা হয়ে যাবে। এই মাইনাস কিউ এর জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা এদিকে হবে, আর প্লাস কিউ এর জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা এদিকে হবে। কার জন্য বেশি হবে? না দেখো, এখানে প্লাস কিউটা কাছে আছে, কাছে থাকলে কি হয়, কিউ বাই আর মাইনাস এল স্কোয়ারের ভ্যালুটা বড় হবে। এইটাকে আমি E1 ধরলাম, আর এটার জন্য যেটা হয় E2 ধরলাম। E1টা E2 থেকে বেশি হবে, এই কারণে আমরা E1 থেকে E2 এর ভ্যালু বাদ দেব। দিলে যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা পাবো, আলটিমেট তড়িৎ ক্ষেত্র প্রাবল্যর দিকটা ওই দিকে হবে। অর্থাৎ এটাকে যদি আমি এক্স অক্ষ ধরি, ধনাত্মক এক্স অক্ষের দিকে হবে, কারণ ঋণাত্মক এক্স এর দিকে যে ভেক্টরটা তার ভ্যালু কম, ধনাত্মক এক্স এর দিকে যে ভেক্টরটা তার ভ্যালু বেশি। দুজনের যোগফল ধনাত্মক এক্স অক্ষের দিকে হবে। এখন E1 সমান, E1 হলো এই বিন্দুটার জন্য এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কি হবে? কিউ বাই আর মাইনাস এল স্কোয়ার। এসআই পদ্ধতিতে নেব, 1/4πε0 গুণ করে দেব, ব্যাস। E2 সমান কিউ বাই, এখান থেকে এই দূরত্ব E2টা মাইনাস কিউ এর জন্য এই দূরত্বটা কত? আর প্লাস এল, কিউ বাই এই দূরত্বটা স্কোয়ার, আর প্লাস এল স্কোয়ার। আর এসআই পদ্ধতিতে যদি হয় একটা কনস্ট্যান্ট গুণ হয়ে যাবে, 1/4πε0। তবে এখান থেকে এখানে যদি আমি এটা যদি বিয়োগ করি, বিয়োগফলটা হবে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের লব্ধি মান। অর্থাৎ দুটো আধানের জন্য এখানে যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা হচ্ছে সেটাকে লব্ধি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কখন বলবো? দুটো আধানকে আমি তড়িৎ দ্বিমেরু বলেছি, একটা সিস্টেম বলেছি। এই তড়িৎ দ্বিমেরুর অক্ষ বরাবর অবস্থানে আমরা তড়িৎ ক্ষেত্রের মান বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান জানতে চাই। তার জন্য আমাদেরকে এখানে নিতে হবে কি, E1 1/4πε0 কিউ বাই আর মাইনাস 1 এল এর হোল স্কোয়ার মাইনাস কিউ বাই 4πε0 আর প্লাস এল এর স্কোয়ার। এটাকে হিসেব করা খুবই সহজ। কিউ বাই 4πε0 কমন নাও, 1/r মাইনাস এল স্কোয়ার মাইনাস 1/4
আর প্লাস এল এর স্কোয়ার। সেখান থেকে তুমি কি করতে পারবে, কিউ বাই 4πε0 তো আছেই, এখানে লিখবে আর মাইনাস এল স্কোয়ার ইন্টু আর প্লাস এল স্কোয়ার, এই হওয়ার এর লসাগু এইটা। এবারে এটা আছে মানে এটা ইন্টু এটা করলে এটা হয় আর প্লাস এল স্কোয়ার মাইনাস আর মাইনাস এল স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা মনে থাকতে পারে আবার নাও থাকতে পারে, যার মনে থাকবে না সে এক্সপ্যান্ড করে নেবে আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 2rl, আর এটা হবে আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার মাইনাস 2rl, তার আগে মাইনাস আছে তার মানে আর স্কোয়ার এল স্কোয়ার কেটে যাবে, 2rl মাইনাস মাইনাস 2rl অর্থাৎ 2rl প্লাস 2rl সমান হবে 4rl। আর এটা কি হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ারটা বাইরে নিয়ে চলে যাবে, দুটো স্কোয়ার আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার আছে, তাহলে কি লিখবে তুমি এ বি এর হোল স্কোয়ার, এল আর মাইনাস এল আর প্লাস এল এর হোল স্কোয়ার, সেটাকে করলে কি হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। আলটিমেট এখানে যেটা আসবে সেটা হলো কিউ বাই 4πε0 পরে 4 আর এল বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ারের হোল স্কোয়ার। এইটা আমি মুছে দিলাম, দিয়ে আমি এদিকে লিখে ফেলবো। এবারে ই সমান লিখবো কিউ ইন্টু 2l ইন্টু 2r বাই 4πε0 আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ারের হোল স্কোয়ার। কিউ ইন্টু 2l লিখলাম কেন না, কিউ ইন্টু 2l একটু আগে বলেছিলাম পি সমান এই দূরত্বটা, এখানে মাইনাস কিউ আর প্লাস কিউ এর মধ্যে দূরত্ব 2l, আর যে কোনো একটা আধান কিউ ইন্টু 2l এটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামক, ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট। এই তড়িৎ দ্বিমেরু ভ্রামক দিয়ে এটাকে প্রকাশ করব। 2 এই 2 এখানে লিখলাম কিউ ইন্টু 2l টা পি লিখলাম 2p ইন্টু আর বাই 4πε0 আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ারের হোল স্কোয়ার। একটা জিনিস এবারে ভাবতে হবে যে আমি যখন তড়িৎ দ্বিমেরুর কথা বলেছি তখন আমি দুটো এমনি আধান সমান ও বিপরীত আধানের কথা বলেছি, কিন্তু প্র্যাকটিক্যালি যে তড়িৎ দ্বিমেরু ভ্রামকগুলো নিয়ে আমরা কাজ করি সেই ক্ষেত্রে এই দুটো আধান কিন্তু খুব কাছে থাকে, অর্থাৎ এই 2l এর ভ্যালুটা খুব কম, 2l এর ভ্যালু কম মানে l এর ভ্যালু খুব কম, এবং আমরা যে ডিস্টেন্সটাতে আমরা কাজ করি এই দ্বিমেরু ভ্রামকটা যেখান থেকে তার থেকে যে ডিস্টেন্সে কাজ করি সেটা একটু কম্পারেটিভলি লার্জ হয়, অর্থাৎ আর ভেরি ভেরি গ্রেটার দেন এল হলে আমরা লিখতে পারবো কি এইটাকে আমি নেগলেক্ট করতে পারবো, তখন হবে 2pr বাই 4πε0 r টু দি পাওয়ার 4। এবারে এই আর কেটে গেলে আর কিউব দাঁড়ালো কি না, এখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান হলো 2p বাই 4πε0 আর কিউব। একটা জিনিস লক্ষ্য করো, আগে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যেখানে পেয়েছিলাম সব ক্ষেত্রে আর স্কোয়ার পেয়েছিলাম, এখন আমি তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের যে এক্সপ্রেশনটা পেলাম রাশিমালাটা পেলাম সেটা দূরত্বের কিউব অর্থাৎ ঘনফলের সঙ্গে ব্যস্তানুপাতিক। আগে আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা একটা বিন্দু আধানের যখন পেয়েছিলাম তখন দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক ছিল, এখন দ্বিমেরুর জন্য যেটা পেলাম সেটা হলো এইটা ঘনফলের ব্যস্তানুপাতিক। এবার এখানে বিভব যদি আমাকে বের করতে দেয়, বিভব বের করা আমরা বলেছি খুবই সহজ, সেই বিভবটা কি হবে, এখানে আমরা v1 কত পাবো, v1 সমান মাইনাস কিউ, আগে দূরেরটাকে করে নেব মাইনাস কিউ বাই এই দূরত্বটা কত আর প্লাস এ মাইনাস কিউ বাই আর প্লাস এ 1/4πε0 তার সঙ্গে গুণ করবে, v2 সমান হবে প্লাস কিউ বাই আর মাইনাস এল 1/4πε0 তার সঙ্গে গুণ করবে। এবারে এই দুটো যোগ করবে, মোট পোটেনশিয়াল এই বিন্দুতে পি বিন্দুতে পোটেনশিয়াল বিভব সমান হবে v1 প্লাস v2 সমান 1/4πε0
কমন যাবে, উপরে কিউ থাকবে, এটাকে একবারে করে নিচ্ছি কারণ আগেরটা তোমরা দেখেছো, এটা করা তোমাদের পক্ষে সহজ হয়ে যাবে। কিউ বাই 4πε0 কমন নিয়েছি, তাহলে এখানে পড়ে থাকবে, এখানে প্লাসটা প্রথমে লিখবো আর মাইনাস এল, মাইনাসটা তারপর লিখবো আর প্লাস এল। খুব সহজেই বুঝতে পারবে, এটা হিসেবটা একটু সহজ। আর প্লাস আর মাইনাস এল ইন্টু আর প্লাস এল, উপরে আর প্লাস এল মাইনাস আর প্লাস এল, আর কেটে যাবে 2l হয়ে গেল। এখানে এটাকে আমি যদি লিখে ফেলি ভিপি সমান কিউ বাই 4πε0 ইন্টু 2l বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। এবারে কিউ ইন্টু 2l কত, পি, পি বাই 4πε0 আর স্কোয়ার যদি আর ভেরি ভেরি গ্রেটার দেন এল হয়। এখানে আমরা আবারও দেখতে পেলাম ভিটা কিন্তু আর স্কোয়ারের সঙ্গে ব্যস্তানুপাতিক, আগে ছিল ভি সমানুপাতিক, আগে ছিল ই সমানুপাতিক 1/r স্কোয়ার, আর এখন হলো ই সমানুপাতিক 1/r কিউব। তড়িৎ দ্বিমেরুর জন্য, তড়িৎ দ্বিমেরুর জন্য ভি এর ক্ষেত্রেও চেঞ্জ হলো, আগে ভি সমানুপাতিক 1/r থাকতো, তড়িৎ দ্বিমেরুর জন্য সেটা হলো 1/r স্কোয়ার। তড়িৎ দ্বিমেরু যদি থাকে সেক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এবং তড়িৎ বিভব তার অক্ষস্থিত অবস্থানের ক্ষেত্রে হয় এইরকম। এটাকে আমি একেবারে এরকমভাবে লিখে ফেলবো, তড়িৎ দ্বিমেরু ভ্রামক দিয়ে আমি তড়িৎ দ্বিমেরুটাকে প্রকাশ করতে পারবো। এখানে যদি পি হয়, এইখান থেকে আর দূরত্বে এইরকম অক্ষের উপরে কোনো বিন্দুতে আর দূরত্বে থাকা বিন্দু পি বিন্দু, সেখানে ইপি সমান কি হয় মনে করার চেষ্টা করো, 2p। দেখো এর ডিরেকশনটা এদিকে আর তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটাও পেয়েছিলাম এদিকে, তাহলে এর ডিরেকশন সমান, তাহলে এখানে p ভেক্টর দিয়ে লিখবো 2p বাই 4πε0 আর কিউব। সিজিএস পদ্ধতিতে হলে 2p বাই আর কিউব লিখে দেবো শুধু, সিজিএস পদ্ধতি, এসআই পদ্ধতিতে এইটা। পোটেনশিয়ালটা কি লিখবো, ভিপি সমান পি বাই, পোটেনশিয়ালটা কি হলো এখানে কিন্তু পি এসেছে, 2p কিন্তু আসেনি, পি বাই 4πε0 আর স্কোয়ার, এটা হলো পোটেনশিয়াল। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ভেক্টর রাশি, এটাকে ভেক্টর দিয়ে প্রকাশ করা হয়েছে। তড়িৎ দ্বিমেরু একটা ভেক্টর, তড়িৎ দ্বিমেরু কি সেটা জানলে, তড়িৎ দ্বিমেরুর এককও তুমি জানলে, কিন্তু এটা কেন এলো, তুমি যদি তড়িৎ দ্বিমেরুর এককে যদি তুমি এটা কি আলাদা রাশি, r⁵ এসে গেল, আগেরটা r স্কোয়ার ছিল এখন আর কি না, এটা খুব বোঝা খুবই সহজ। এই পি এর মধ্যে কিন্তু একটা আর লুকিয়ে আছে, কিউ ইন্টু আর বাই 4πε0 আর কিউব। দেখো সেই আর কেটে দিলে সেই আর স্কোয়ার, কিন্তু ডাইমেনশন বা ইউনিটের দিক থেকে কোনো সমস্যা হচ্ছে না। পি লিখেছি বলে এখানে আর কিউ এসছে, এখানে কিউ থাকলে আর স্কোয়ার আসতো, এটাই হচ্ছে পার্থক্য, এই কারণেই এটা হচ্ছে, এটা অন্য কোনো বিষয় নয় বা আশ্চর্যের কিছু বিষয় নয় বা কোনো প্যারাডক্স নয়। এখন তড়িৎ দ্বিমেরু যদি থাকে মাইনাস কিউ প্লাস কিউ, তাদের লম্ব সমদ্বিখণ্ডক অবস্থানের উপর তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কত হবে সেটা নির্ণয় করতে যাচ্ছি। এটা এল, এটা এল, দূরত্ব 2l যদি হয়, এবারে এখান থেকে এই বিন্দুটার দূরত্ব আর, আগে আমরা এখান থেকে এই বিন্দুর দূরত্ব এদিকে আর নিয়েছিলাম, এখন আমরা এদিকে আর নেব, অর্থাৎ এখানে হবে l স্কোয়ার প্লাস আর স্কোয়ার √l স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এটাকে আমরা এখন এক্স ধরে রাখি হিসেবের সুবিধার্থে। এইটার জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হবে এই দিকে, আর মাইনাস কিউ এর জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান হবে এই দিকে, কেমন? প্লাস কিউ, এইটার জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কি হয়, এই রেখা বরাবর বাইরের দিকে হয়, মাইনাস কিউ এই রেখা বরাবর কিউ এর দিকে হবে। এই দুটোকে যদি আমি, এটা E1 আর এটা E2 যদি বলি, এই দুটোকে যদি আমি যোগ করি, দেখবে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের লব্ধি মানটা এরকম আসবে। আমরা আগের একটা অঙ্কে এই হিসেবটা করেছিলাম, আমরা তখন জানতাম না যে এটা তড়িৎ দ্বিমেরু বলে, এখন আমরা এটা জানলাম এটা তড়িৎ দ্বিমেরু।
এখানে E1 আর E2 এর ভ্যালুটা সেম, অর্থাৎ E1 যদি ভেক্টর বলি, ভেক্টরের ম্যাগনিটিউড, অর্থাৎ এখানে ম্যাগনিটিউড মড অফ E1 সমান হবে মড অফ E2 সমান, এটাকে আমি যদি একটা কিছু ধরে নেই, স্মল ই ধরে নিই, এটাও এরও ভ্যালু স্মল ই আর এরও ভ্যালু স্মল ই। দুটো সমান ভেক্টর, তাদের লব্ধি তাদের মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে। এইটা যদি থিটা হয়, এটা হবে 180 ডিগ্রি মাইনাস 2 থিটা। একটা ত্রিভুজের মোট কোণের মান কত? 180 ডিগ্রি। তার মধ্যে এটা থিটা হলে এটা হবে 2 থিটা। কেন স্যার এটা থিটা ধরলেন? দেখো, এটা একটা সমবাহু ত্রিভুজ, কারণ কি, এটা লম্ব সমদ্বিখণ্ডকের উপরে আমি নিয়েছি, লম্ব সমদ্বিখণ্ডকের উপরে একটা বিন্দু পি নিয়েছি, এই বিন্দু থেকে এর দূরত্ব যা হবে, এই থেকে এর দূরত্ব তাই হবে। এইটা যদি সমান হয় তাহলে এই কোণটা সমান এই কোণটা হবে। সমবাহু ত্রিভুজের সন্নিহিত কোণের মান সমান থাকে। এইটা থিটা হলে এইটা থিটা, তাহলে এটা 180 ডিগ্রি মাইনাস 2 থিটা। এবারে এইটা একটা রেখা, এই রেখাটার এইটা যদি 180 ডিগ্রি মাইনাস 2 থিটা হয়, এইটা কত হবে? 2 থিটা। দেখো, এটা আর এটা যোগ করে টোটাল 180 আসছে কিনা? 180 ডিগ্রি মাইনাস 2 থিটা প্লাস 2 থিটা 180, এইটা 2 থিটা। এইটা যদি 2 থিটা হয়, আমরা বললাম যে এটার ভ্যালু আর এটার ভ্যালু সমান হলে, দুটো সমান মানে ভেক্টর যদি থাকে, তাদের লব্ধি কি করে? ওই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে। এটা যদি 2 থিটা হয়, এটা হবে থিটা, তাহলে এইখানে এইটা আমি পাবো থিটা। একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, এইটা থিটা, এটা থিটা, এই বাহুটাকে এই বাহুটা ছেদ করে গেছে, ছেদ করে গেছে। তখন এইটা আর এটা অনুরূপ কোণ, আর অনুরূপ কোণ সমান হয় কখন? যখন এইটা আর এটা সমান্তরাল হয়। এই দিকে আমার জানি পি ভেক্টরটা আছে, আর এখানে লব্ধি ভেক্টর ই পেলাম উল্টো দিকে, অর্থাৎ পি আর ই এর দিক একটা সাম কনস্ট্যান্ট ইনটু মাইনাস চিহ্ন হবে। পি এর দিক যদি এদিকে হয়, ই এর দিকটা বিপরীত দিকের ভেক্টর হলে আমরা নেগেটিভ চিহ্ন দিয়ে লিখি, এদের মানটা শুধু একটু আলাদা হবে। মানের পার্থক্যর কারণে এটা শুধু এদের এক্সপ্রেশনটা আলাদা হবে, কিন্তু দিক অনুযায়ী আমরা ধরে ফেলেছি এটা কোন দিকে হবে। এখন আমরা দেখব এই ই এর ভ্যালুটা ঠিক কত। ই এর ভ্যালুটা বের করতে গেলে আমরা খুব সহজে বের করতে পারবো। ই এর ভ্যালুটা আমরা দুটোর মান জানি, E1 এর মানও ই, E2 এর মানও ই। এদের লব্ধি কি হবে? ই সমান √E1 স্কোয়ার প্লাস E2 স্কোয়ার প্লাস 2E1 E2 cos থিটা। E1 এর ভ্যালু ই, E2 এর ভ্যালু ই, 2E ইন্টু ই cos থিটা। এখানে হবে কি, ই স্কোয়ার স্কোয়ার 2E স্কোয়ার প্লাস 2E স্কোয়ার cos থিটা সমান কি হবে? 2E স্কোয়ার কমন নিলে 1 প্লাস cos থিটা। 1 প্লাস cos থিটার ভ্যালু কত? 2 cos স্কোয়ার থিটা বাই 2। এইখানে আমি বসাবো, এটাকে আবার এদিকে লিখতে হবে। এখানে ই সমান আমি লিখব 2E স্কোয়ার 1 প্লাস cos থিটা মানে 2 cos স্কোয়ার থিটা বাই 2। এটাকে আমি 2 2 4 বাইরে আনলে 2, স্কোয়ারকে বাইরে আনলে ই, আর cos থিটা বাই 2। দুটোর মধ্যে অ্যাঙ্গেল কিন্তু কত ছিল? থিটা ছিল না, 2 থিটা ছিল। এই ভেক্টরটা আর এই ভেক্টরটার মধ্যে এখানে অ্যাঙ্গেল আমরা কত পেয়েছিলাম? 2 থিটা। এখানে তাহলে কত হবে? 2 থিটা। এখানে কত হবে? 2 থিটা। এখানে কত হবে? 2 থিটা। এখানে হবে 2 থিটা, আর এখানে হয়ে যাবে থিটা, এটা হবে cos থিটা। এবারে আমি ই এর ভ্যালু পেয়ে যাব খুব সহজে। ই এর ভ্যালুটা প্রত্যেকেই তোমরা বলতে পারবে, ই এর ভ্যালুটা কত? স্মল ই এর ভ্যালু কত হবে? স্মল ই সমান এখান থেকে এই দূরত্বটা x, আর এই বিন্দু আধানের মান q,
তাহলে কিউ বাই এক্স স্কোয়ার 1/4πε0 তার সঙ্গে গুণ থাকবে। এই এক্স এর ভ্যালুটা কত? √L² প্লাস আর স্কোয়ার। এক্স স্কোয়ার তাহলে কি হবে? কিউ বাই 4πε0 L² প্লাস আর স্কোয়ার। এর ভ্যালু পাওয়া যাবে। এই এর ভ্যালুটা এখানে পুট করে দাও, কত হবে? 2 ইন্টু কিউ বাই 4πε0 আর স্কোয়ার প্লাস L² ইন্টু কস থিটা। এই কস থিটার ভ্যালুটা কত হবে? এইখানে তোমাকে আবার বুঝতে হবে, এখানে থিটা, এইটা হলো এক্স আর এটা এল, ভূমি আর অতিভুজ L/x। কস থিটা সমান এক্স বাই এল, সরি L/x। ভূমি হলো এল আর অতিভুজ হলো এক্স। কস থিটার জায়গায় তাহলে আমি লিখবো L/x। এক্সটা হচ্ছে এর আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার √1। আমি লিখবো 2QL, কিউ ইন্টু 2L লেখা ভালো, বাই 4πε0। এইটার সঙ্গে এটা গুণ করলে অ্যাকচুয়ালি হবে এটার বদলে √R² প্লাস এল স্কোয়ার, R² প্লাস এল স্কোয়ার টু দি পাওয়ার 3/2। এটা দেখো R² প্লাস এল স্কোয়ার টু দি পাওয়ার 1, R² প্লাস এল স্কোয়ার টু দি পাওয়ার হাফ, 1 প্লাস হাফ সমান 3/2। আর কিউ ইন্টু 2L সমান পি, পি বাই 4πε0 R² প্লাস এল স্কোয়ার, R² প্লাস এল স্কোয়ার টু দি পাওয়ার 3/2। কি পেলাম? আমরা পেলাম এখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কত পাবো? 2, এই যে ই এর ভ্যালুটা আমরা পেলাম। এটা দিক কোন দিকে বলেছিলাম? -p এর দিকে। এখানে p এক্সপ্রেশনে নিয়ে আসতে পেরেছি। এবারে আমি ইটাকে আমি বসিয়ে দিতে পারবো। এগুলো সব মুছে দিচ্ছি। ই সমান আমি লিখতে পারবো কি? p বাই 4πε0 R² প্লাস এল স্কোয়ার টু দি পাওয়ার 3/2। এবারে এর ডিরেকশনটা আমি আগেই দেখিয়ে নিয়েছি, ই এর ডিরেকশন আর পি এর ডিরেকশন উল্টো। এখানে আমি ভেক্টর চিহ্ন দিয়ে নিয়েছি আগে থেকে। এবারে এখানে মাইনাস চিহ্ন বসাতে হবে। এই হলো ই এর এক্সপ্রেশন। আর এই বিন্দুতে ভি এর মান কত হবে? 0। আমরা আগেই আলোচনা করেছি, প্লাস কিউ আর মাইনাস কিউ আধান থাকলে লম্ব সমদ্বিখণ্ডক সরলরেখার উপরে সকল বিন্দুতে বিভবের মান 0 হবে। তড়িৎ দ্বিমেরুর জন্য আমরা পরের দিন আবার তড়িৎ দ্বিমেরু নিয়ে আসবো। এখন আপাতত তড়িৎ দ্বিমেরু নিয়ে যেটা পেলাম সেটার সামারি করে ফেলবো যে পি তড়িৎ দ্বিমেরু ভ্রামকের জন্য এখান থেকে আর দূরত্বে, আর ভেরি ভেরি গ্রেটার দেন এল, আর দূরত্বে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান পি বিন্দু যদি এটা হয়, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কত হবে? 2p, আমরা অক্ষস্থিত অবস্থানে লিখেছি 2p বাই 4πε0 আর কিউব। আর বিভবের মান কি হবে? p বাই 4πε0 আর স্কোয়ার। এইরকম যদি একটা বিন্দু, এটা যদি পি বিন্দু না বলে এ বিন্দু দিয়ে দিই, এটা এ, এটা এ। আর এইরকম একটা যদি বিন্দু হয় বি বিন্দু, বি বিন্দুতে কি হবে? ই বি সমান -p বাই 4πε0 এইটার কিউব, 4πε0 R² প্লাস এল স্কোয়ার টু দি পাওয়ার 3/2। তোমরা দেখো আমরা কিন্তু আর ভেরি ভেরি গ্রেটার দেন এল বলছি। আর ভেরি ভেরি গ্রেটার দেন এল হলে এলটাকে নেগলেক্ট করলে কি হবে? R² টু দি পাওয়ার 3/2 সমান আর কিউব। এখানে হবে আর কিউব যখন আর ভেরি ভেরি গ্রেটার দেন এল হবে। আর এখানে ভিবি সমান হবে 0। এই চারটে জিনিস তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে। এই ফর্মুলাগুলোকে তোমাদের মুখস্থ রাখতে হবে। মুখস্থ রাখলে এগুলো থেকেই তোমরা পরের যে অ্যাপ্লিকেশান সেটা করতে পারবে। তড়িৎ দ্বিমেরুর জন্য আমরা বিভব আর তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের হিসেব করলাম।
এছাড়াও আমরা কতগুলো ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের হিসেব আমরা করে ফেলব। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আর তড়িৎ বিভবের হিসেব আমরা করব। আজকেই আমরা তড়িৎ ক্ষেত্র আর তড়িৎ বিভবের মধ্যেই সীমাবদ্ধ রেখেছি আমাদের ডিসকাশনকে। তার মধ্যে আমরা তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ও তড়িৎ বিভবের মানও আমরা বের করতে পারলাম। এখন আমরা যদি এরকম একটা রিং আমাদেরকে দেওয়া থাকে, এরকম একটা বৃত্তাকার রিংকে আমরা সুষমভাবে আহিত করেছি, সেক্ষেত্রে তার কেন্দ্রে তড়িৎ বিভবের মান কত হবে আর তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কত হবে। দেখো, আমরা তো একটা বিস্তৃত বস্তুর জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান নির্ণয় করতে পারবো না। আমরা যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান নির্ণয় করি সেটা কুলম্বের সূত্রকে কাজে লাগি। এখানে যদি আমরা ছোট্ট একটা আধান রাখি তখন এটাকে বিন্দু হিসাবে দেখতে পাবো, তার থেকে দূরত্ব। আর এইখানে আমি যদি dq আধান রাখি তাহলে এই দিকে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান হবে dq/r²। ঠিক কি না? সিজিএস পদ্ধতিতে এটা দিচ্ছি, এসআই পদ্ধতিতে 1/4πε0 হবে। তো dq/r² ঠিক অপোজিটে আমি যদি dq আধান থাকে বলে ধরে নিই, তার জন্য এদিকে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সমানুবিপরীত হবে। অর্থাৎ এই দুটো অংশের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের লব্ধি পাবো 0। আবার এই দিকের আর এই দিকের অংশের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের লব্ধি পাবো 0। এই দিকের আর এই দিকের অংশের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের লব্ধি পাবো 0। এদিকে আর এই দিকের অংশের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের লব্ধি পাবো 0। এই দিকের আর এই দিকের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের লব্ধি পাবো 0। এরকম করে পুরো বৃত্তটা প্রত্যেকটা অংশের জন্য তার সমান ও বিপরীত একটা যে অংশ, সেই অংশ সমান ও বিপরীত তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সৃষ্টি করে। এই প্রতিসাম্যের জন্যই এখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মানটা 0 হয়। সুষমভাবে আহিত বৃত্তাকার রিংয়ের কেন্দ্রে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান 0 হয়। এটা কারণ বুঝতে অসুবিধা নেই। কেন 0 হয় না, এইভাবে আমরা দেখলাম যে প্রত্যেকটা বিন্দুর জন্য এখানে যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য তার ঠিক অপোজিটে আর একটা বিন্দু আছে, তার জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য উল্টো দিকে সমান হবে এবং উল্টো দিকে হবে। যেহেতু সকলেরই দূরত্ব এখানে আর, প্রত্যেককেই হচ্ছে আর দূরে অবস্থিত কেন্দ্র থেকে, এই কেন্দ্রতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য 0 হবে। অন্য কোথাও কিন্তু তড়িৎ ক্ষেত্র প্রাবল্য 0 হবে না। আর বিভবের মান কি হবে? বিভবের মান দেখো, যে কোনো একটা বিন্দুর জন্য আমি যদি বিভবের মান হিসেব করি, বিভব তো স্কেলার রাশি, এইখানে dq আধান রয়েছে, এর থেকে r দূরত্ব, তাহলে dq/r হবে। এসআই হলে 1/4πε0 গুণ হবে। dq/r যদি হয় এখানকার জন্য dq/r, এখানকার জন্য dq/r, প্রত্যেকটা জায়গার জন্য এরকম dq/r। তাহলে সামেশন dq/r। আরটা কেন বাইরে থাকবে? আরটা তো কনস্ট্যান্ট, আরটা তো সকলের জন্য সমান, স্থির, কনস্ট্যান্ট। আর এর মান বাইরে থাকবে, বিভব হবে সামেশন dq/r। q/r পুরো আধান, মোট আধান এই রিংটার যদি q হয় তাহলে তার কেন্দ্রে বিভবের মান হবে q/r। সুষমভাবে আহিত বৃত্তাকার রিং। প্রশ্ন হলো এই বৃত্তাকার রিংটার কেন্দ্রে না যদি আমি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য পেতে চাই, আমরা যদি কেন্দ্র ছাড়া অক্ষের উপর কোনো বিন্দুতে পেতে চাই, সেক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান এবং দিক কোন দিকে হবে। এখানে আমি বৃত্তটাকে আহিত করেছি, বৃত্তাকার রিং, এটা সুষমভাবে আহিত মানে প্রতি একক দৈর্ঘ্যে যে আধান আছে সেই আধান, মোট আধান এই বৃত্তাকার পরিবাহীর মোট আধান হচ্ছে কিউ। এবারে এর যে রেডিয়াস, আমি এ বলে আমাদের সুবিধার্থে এই লিখলাম। এইটাকে আমি এক্স দূরত্ব দিয়ে দেবো। পুরো পরিধি 2πa, প্রতি একক দৈর্ঘ্যে যে আধান সেই আধান হবে q/2πa। এইটা আমার জানা থাকলো। এখন আমরা যে কোনো একটা বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত টানবো। এইরকম একটা অংশ নিয়ে নিলাম, ছোট্ট একটা অংশটাকে বিন্দু হিসাবে কল্পনা করতে পারি। করলে এই বিন্দুটার জন্য
এখানে আধান, টোটাল আধান এখানে কিউ বলে দিয়েছি পুরো রিংটার ক্ষেত্রে। এখানে যে আধানটা ডি কিউ যদি হয়, এই ডি কিউ আধানের জন্য এখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হবে ডি কিউ বাই এই দূরত্বটা, এই দূরত্বটা হলো এল, ডি কিউ বাই এল স্কোয়ার। এই ডি কিউ বাই এল স্কোয়ার যদি হয়, এই এলটা দেখো, এটা একটা, আমি যদি একটা রিং নিই, একটা রিংয়ের ক্ষেত্রে কি হবে, এরকম একটা যদি আমার রিং থাকে, এখানে যদি একটা রিং থাকে, এই রিংয়ের জন্য এই দূরত্বটা সব জায়গায় সমান হবে কিনা বলো। এই রিংটার অক্ষটা তো এই রিংয়ের সঙ্গে লম্বভাবে আছে, অক্ষের উপর যে কোনো একটা বিন্দু যদি হয়, এই রিংয়ের, এখানে রিংটা দেখো, এই রিংয়ের সব বিন্দুতে এখান থেকে দূরত্ব সমান, তাহলে এখান থেকেও যদি দূরত্বটা নিয়ে এল, এখান থেকেও দূরত্বটা নিয়ে এল, এখান থেকে সব জায়গায় এই দূরত্বটা সমান, কিউ ডি কিউ বাই এল স্কোয়ার এই বিন্দুটার জন্য হচ্ছে। এইটা যদি থিটা হয়, তাহলে এইটার ডিই যদি ধরি, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, ডি কিউ আধানের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এখানে ডিই ভেক্টর চিহ্ন দিয়েছি। এই ডিই ভেক্টরের এদিকে একটা কম্পোনেন্ট থাকবে, এদিকে একটা কম্পোনেন্ট থাকবে, এইটা হবে ডিই এক্স আর এটা হবে ডিই ওয়াই। ডিই এক্সটা দেখো সবার জন্য থাকবে, এই বিন্দুটা এখানে যদি নিই, এই বিন্দুটা এখানে নিতাম, এখানে নিতাম, সব জায়গায় যদি নিতাম, তখন সব বিন্দুর জন্য ডিই এক্স পাওয়া যেত। ডিই ওয়াইটা কিন্তু সবসময় এইদিকে হবে, তার কোনো মানে নেই। যখন এদিকে বিন্দু নেব তখন ডি ওয়াই, এদিকে ডিই হলে এদিকে ডিএক্স থাকবে, কিন্তু ডিই ওয়াই এদিকে থাকবে। উপরের অংশের জন্য ডিই ওয়াই আর নিচের অংশের জন্য ডিই ওয়াই সামেশন করলে কি হবে, প্রতিসাম্যের কথা বিবেচনা করে আমরা বলতে পারবো এর মানটা কি হবে, শূন্য হবে, মোট ভ্যালুটা শূন্য হবে। কেন শূন্য হবে? উপরের দিকের যে রিংয়ের যে উপরের দিকের অংশগুলো, তার জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা এই দিকে, এবং এই দিকের যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা, তার একটা উপাংশ ওয়াই অক্ষের দিকে এই দিকে আছে, আর একটা উপাংশ এক্স অক্ষের দিকে আছে। আর নিচের অংশগুলোর জন্য যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, সেগুলো এই অর্ধের মধ্যে থাকবে, এই হাফের মধ্যে থাকবে। সেক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটাকে আমি যদি বিশ্লেষণ করি, সেখানে উপাংশে যদি ভাগ করি, এদিকে একটা উপাংশ পাওয়া যাবে, এদিকে একটা উপাংশ, অর্থাৎ দেখা গেল সবসময় যেন এক্সের, পজিটিভ এক্সের দিকে একটা উপাংশ, উপরের অর্ধ আর নিচের অর্ধ, দুটো অর্ধের জন্যই সবসময় এখানে এক্স অক্ষের দিকে একটা উপাংশ থাকছে, কিন্তু ওয়াই অক্ষের দিকে একবার নিচের দিকে থাকছে নেগেটিভ ওয়াই অক্ষের দিকে, একবার উপরের দিকে থাকছে। প্রতিসাম্য থেকে আমরা বলতেই পারবো যে সামেশন ডি ই ওয়াই এটার মান শূন্য হবে, এটার মান শূন্য হবে। কোনটা তাহলে থেকে গেল? এইটা যদি থিটা হয়, এইটা থিটা, আর ডিই এক্স সমান হবে ডিই কস থিটা। এই ডিই কস থিটা অংশটা থেকে গেল, এবং সেটা পুরো রিংয়ের জন্য থাকবে। এর থেকে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারলাম যে এই রিংটার জন্য যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, সেটার লব্ধি সব সময় ওই অক্ষ বরাবর এদিকে হবে, সামেশন ডিই এক্সটাই হবে ই, এবং এর আমি ভেক্টর রূপও দিয়ে দিতে পারি, ওই দিকে হচ্ছে, সেটা আমরা আলোচনায় বুঝতে পারলাম। এই ডিই এক্স সমান কি, ডিই কস থিটা, সামেশন ডিই কস থিটা আই ক্যাপ। এই সামেশনটাকে আমাকে কি করতে হবে, ইন্টিগ্রেশন চিহ্ন দিয়ে লিখতে হবে, আর ডি এর ভ্যালুটা কি লিখতে হবে, ইন্টিগ্রেশন এখানে না দিলেও চলবে, কস থিটার ভ্যালুটা সব বিন্দুর জন্য সমান থাকবে। দেখো কস থিটার ভ্যালুটা, থিটার ভ্যালুটা সব জায়গায় সমান থাকবে। এটা তো শঙ্কুর মতো, এটা শঙ্কু, এটা শঙ্কুর অর্ধশীরক কোণ হচ্ছে এই থিটা। এইখানে এইটা আমি দেখিয়েছিলাম, এই রিংয়ের ক্ষেত্রে আমি অক্ষ যদি এটাকে ধরি, অক্ষ থেকে, অক্ষের উপর একটা যে কোনো বিন্দু থেকে এইরকম সব বিন্দুতে, এখানে যখন বলছি অক্ষের সঙ্গে থিটা যদি কোণ হয়, এখানে যখন আছে থিটা, এখানে যখন আছে অক্ষের সঙ্গে থিটা, সবসময় এই থিটা কোণটা থাকবে, অর্থাৎ কস থিটাও কিন্তু এখানে ধ্রুবক। বেশ, এখন ই সমান হবে সামেশন ডি কস থিটা। এবার ডিটা কত,
কিউ বাই এল স্কোয়ার, ডি কিউ বাই এল স্কোয়ার। কস থিটাটা আমি বাইরে রাখবো আর আই ক্যাপ। এই সামেশন ডি বাই এল স্কোয়ার এটাকে আমরা করব কি, এল স্কোয়ারটাকে বাইরে নিয়ে চলে আসবো, কারণ এলটাও সমস্ত বিন্দুর জন্য, এই যতগুলো বিন্দু আছে প্রত্যেকটার জন্য এল এর মান সমান, এটা আগে আলোচনা করেছি। দেখো এখানে ডি কিউটা হচ্ছে টোটাল ভ্যালু, এই কিউ সামেশন ডি কিউ, সামেশন ডি কিউ মানে কিউ বাই এল স্কোয়ার। আর কস থিটা সমান কি, এটা যদি এক্স হয় এটা ভূমি আর এটা অতিভুজ, ভূমি বাই অতিভুজ এক্স বাই এল। তার সঙ্গে একটা 1/4πε0 গুণ করব 1/4πε0 সমান হবে কিউ এক্স বাই 4πε0 এল কিউ, 4πε0 এল কিউ। কিউ এক্স, এই এক্সটা হলো অক্ষের দূরত্ব, আর এলটা কি, এবারে আমি এলটা লিখবো। এটা যদি এ হয় এল সমান হবে √এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, √এল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এখানে একটা আই ক্যাপ দেব, এখানে একটা আই ক্যাপ দেব। ই এর ভ্যালু পাওয়া গেল কিউ এক্স বাই 4πε0 এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার টু দি পাওয়ার 3/2 আই ক্যাপ। এটা যদি ঋণাত্মক আদানে আহিত হতো মাইনাস কিউ হতো, তাহলে পরিষ্কার বুঝতে পারতো, যেটা এখন এইদিকে হচ্ছে তখন সেটা এদিকে হতো, তখন এইদিকে কম্পোনেন্ট দুটো চলে যেত, এইদিকে থাকতো, তখন আমি মাইনাস আই ক্যাপ বসাতাম। মাইনাস কিউ আদানে আহিত যদি রিং হতো, সেক্ষেত্রে রিংয়ের অক্ষস্থিত কোনো অবস্থানে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান এখানে আই ক্যাপ যেটা, সেখানে মাইনাস আই ক্যাপ দিয়ে দিতাম। এই হলো গিয়ে বিষয়, এই পর্যন্ত তোমাদেরকে জানতে হবে। এবারে এছাড়াও অনেকগুলো বিন্দু আদান যদি একটা সরলরেখায় থাকে নির্দিষ্ট দূরে, সেক্ষেত্রে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান কত হবে, তড়িৎ বিভবের মান কত হবে, যে আলোচনাটা আজকের হলো সেই আলোচনার উপরে যে ধারণা তৈরি হলো, সেই ধারণার ভিত্তিতে কিন্তু আমরা সমস্ত প্রবলেম যেগুলো হচ্ছে তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ বিভব থেকে আসবে, সমস্ত প্রবলেম আমরা পেরে দেবো। তোমাদের আর একটা আছে বৃত্তাকার চাকতির জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, ওটাও একইভাবে, এটা থেকে একটু কঠিন, সেটা তোমরা বুঝতে পারবে। তোমরা সেটা না বুঝতে পারলে হবে, কারণ সেটা সিলেবাসে নেই, কিন্তু তার ফর্মুলাটা মুখস্থ রাখার চেষ্টা করবে। তার ফর্মুলাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আগের দিন আমরা সমবিভব তল বলেছি, সমবিভব তলের আলোচনা করেছি। আজকের বিভব এবং তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বিভিন্ন ক্ষেত্রে তাদের মান নির্ণয় করা, ইভেন তড়িৎ দ্বিমেরুর কথা আলোচনা করলাম। এরপরে আমরা পরের দিন তড়িৎ দ্বিমেরুর বাকি আলোচনা এবং গাউসের উপপাদ্য দিয়ে শুরু করব।